জি, আজকেও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং দেখতে দেখতে আমাদের সাতটি 6টি ক্লাস পার হয়ে গিয়েছে। এর মধ্যে দুইটি এক্সট্রা ক্লাস ছিল, একটি ওরিয়েন্টেশন ক্লাস এবং আরেকটি আরেকটি রিভিউ ক্লাস ছিল এবং আমাদের 8টি ক্লাস পার হওয়ার পরেও আমি যতদূর বুঝছি যে আরো 2 থেকে 3টি ক্লাস আমাদের নিতে হবে, কারণ গুরুত্বপূর্ণ কিছু টপিক একেবারে লম্বা করে আলোচনা করতে গিয়ে আমরা আরো কিছু টপিক মিস করে ফেলেছি। কিন্তু আমি তাড়াহুড়া করে আলোচনা করে শেষ করে ফেলতে চাই না, আমি এগুলোকে আরো গুছিয়ে আলোচনা করতে চাই যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। তো শুরুতে আমরা একটু সাউন্ড চেক করে নিই। তার আগে একটু শেয়ার করি যে আপনাদের ব্যাচের শুধুমাত্র 6th ক্লাস বাদে, মানে লাস্ট ক্লাসটা বাদে সকল ক্লাসের ভিডিও আপলোড হয়ে গিয়েছে। লাস্ট ক্লাস বা 6th ক্লাস যেটা, সেটা রেন্ডারিং চলছে, আশা করি আজকে রাত 2টা বা 3টার মধ্যে আপলোড হয়ে যাবে। তো প্রথম ব্যাচ হলে যা হয় আর কি, প্রথম 1টা 2টা বা 2টা 3টা ব্যাচ কিছুটা অগোছালো থাকে, কিছু রিসোর্সের অ্যালোকেশনের ঘাটতি হয়, সেটা আপনারা মানে মোটামুটি বেশ কিছুটা টের পেয়েছেন অলরেডি। কিন্তু আবার প্রথম 1-2টা ব্যাচ বা প্রথম 2-3টা ব্যাচ কিন্তু সবচেয়ে ভালোবাসার ব্যাচ হয় আর কি। তো সেই জায়গা থেকে হচ্ছে যে, এবং তারা অনেক কিছু বেশি পান, কারণ এটা ধীরে ধীরে আরো গুছিয়ে আসবে, আরো ফরম্যাটেড হয়ে আসবে, তখন কিন্তু হচ্ছে যে ভালোবাসায় হয়তো বা ঘাটতি পড়বে না ইনশাল্লাহ। কিন্তু এই যে আপনারা যেরকম হচ্ছে যে একেবারে পুরো একটা ওপেন স্পেস পেয়েছেন, ফাঁকা মাঠ পেয়েছেন, এরকম ফাঁকা মাঠ হয়তো বা পরবর্তীদের মানে সুযোগে আসবে না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ প্রথম ব্যাচের দুইটাই আছে। আবার পরবর্তী ব্যাচের যারা আছেন ওনারা অনেক কিছু মানে অনেক ধরনের প্রবলেম থেকে হচ্ছে যে রেহাই পাবেন, যেটা হচ্ছে যে আপনারা মানে ভোগ করেছেন। তো সুখবর হচ্ছে যে আমাদের টিমে 2জন জয়েন করেছেন। আমরা 2জন তুখোড় টিমমেটকে পেয়েছি যারা এই পুরো বিষয়গুলোকে টেক কেয়ার করছেন, দেখভাল করছেন, এবং ওনারা গত 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। মানে ওনাদের আসলে কোনো অফিস টাইম নেই, 24/7, এবং 24/7 অক্লান্ত পরিশ্রম করছেন এই পুরো বিষয়গুলোকে গুছিয়ে আনার জন্য। এবং আশা করি অলরেডি হচ্ছে যে আজকে ক্লাস শেষ হওয়ার আগেই এগুলো ডক আকারে চলে আসবে আমার কাছে, যে কোন ক্লাসের কোন লিঙ্ক, প্লে লিস্টের লিঙ্ক, এবং আপনাদের কারো কাছে প্লে লিস্টের লিঙ্ক আছে, কারো কাছে প্লে লিস্টের লিঙ্ক কেউ হয়তো বা ঠিক মতো খেয়াল করেননি, এবং অ্যানাউন্সমেন্ট ঘেটে ঘেটে এগুলো বের করা আসলেই কষ্টসাধ্য কাজ। তো আমরা যেটা করছি সেটা হলো একটা ডক ফাইলে প্রথম ব্যাচের প্রথম ব্যাচের যতগুলো ভিডিও আছে সেগুলো সব লিঙ্ক বসে যাবে। ঠিক তার নিচেই ধারাবাহিকভাবে দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ এবং যতগুলো ব্যাচ হবে সবগুলো ব্যাচের ভিডিও লিঙ্ক এরকম বসতে থাকবে আর কি। তাতে করে যেটা সুবিধা হবে সেটা হলো আপনাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না। ডক ফাইলের লিঙ্কটা কপি করে রেখে দিবেন, অথবা হচ্ছে যে ফাইল সেকশনে গিয়ে ডক ফাইলটা খুঁজে বের করলেই আপনারা টোটালটা পেয়ে যাবেন। এবং আরেকটা সুসংবাদ আপনাদের সাথে শেয়ার করেছি, এটার রাইটিং এর কাজ চলছে। পুরো লেকচার সেশনগুলো লেখা কাজ চলছে। এটা অনেক মানে ধৈর্য সাপেক্ষ কাজ, যে কারণে একটু সময় লাগছে, কিন্তু এটা ইনশাল্লাহ হয়ে গেলে আমাদের জন্য একটা বড় ডকুমেন্টেশন হয়ে যাবে হাতের কাছে। টোটাল সবগুলো ক্লাস ভিডিও আকারে তো থাকছেই, সেই সাথে আপনারা পিডিএফ বা বই আকারেও পাবেন, যাতে করে হচ্ছে যে কোনো সময় যে কোনো পয়েন্ট, কারণ বই আসলে হচ্ছে যে অনেক গোছালো হয় এবং টু দা পয়েন্টে খুঁজে বের করাটা অনেক সহজ হয়, রাইট? তো ইনশাল্লাহ সেই জায়গায় আমরা চলে যাব। কিন্তু এই কয়েকদিনে আমি যেই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করেছি, মানে আপনাদের কাছ থেকে 1-to-1 ফোনে, হোয়াটসঅ্যাপে, ইনবক্সে অনেকেই নক করেছে দুইটা জিনিস। একটা হলো হচ্ছে যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি। আমাদের সবারই প্রোডাক্ট নাই। কেউ আছে আমরা সৌভাগ্যবান যাদের হচ্ছে যে নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ আছে, কিন্তু বাকিরা
আমরা শিখতে এসেছি অনেকেই, বা অনেকে কিছু করার প্ল্যান নিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু হচ্ছে যে এই প্রোডাক্ট সোর্সিং এর ঘাটতিটা মানে খুব দুর্দান্ত আকারে ভোগাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এবং আমার সুবিধা যেটা, আমি যেহেতু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, কোর স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, সে কারণে একেবারে কে কোথা থেকে মানে আমার ক্লায়েন্টদের বা হচ্ছে যে যাদেরকে সাপোর্ট দেই, তাদের মধ্যে কে কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করেন এবং কত দামে সোর্সিং করেন, এগুলো জানার সুবিধা হয় একেবারে। কারণ ডাক্তার, লয়ার আর স্ট্র্যাটেজিস্ট, এই তিন শ্রেণীর মানুষের কাছে আছে যে মানুষ কোনো কিছু লুকোছাপা করে না। এবং একটা সময় আমি প্রচন্ড ভয়ে ছিলাম যে আল্লাহ না করুক কখনো যদি পাগল হয়ে যায়, এই যে এত মানুষের এত কথা, এত গোপন তথ্য, এত ইনফরমেশন, মানে পাগল হলে তো নিজের উপরে কন্ট্রোল থাকবে না। তো মানে খুব দুশ্চিন্তায় ছিলাম। তো আমার শিক্ষক আমার আত্মিক শিক্ষক, ওনার একটা প্রোগ্রামে উনিও বলছিলেন এরকম একটি কথা, যে উনি একবার হঠাৎ করে মাথায় ঢুকলো যে উনি যদি পাগল হয়ে যান, তা ওনার কাছেও তো মানুষ ব্যক্তিগত জীবনের আহ সুবিধা অসুবিধা থেকে শুরু করে আত্মিক, সামাজিক, ধার্মিক বা অর্থনৈতিক সব ধরনের সমস্যাই শেয়ার করেন। এই কথাগুলো, প্রত্যেকের কথা কিন্তু আমানত আসলে, এবং এগুলো মানে জীবনের সবচেয়ে বড় আমানত গুলোর একটি আর কি। তো উনি একদিন বলছিলেন একটা প্রোগ্রামে কথায় কথায় যে ওনারও নাকি এরকম একবার মনে হয়েছিল যে উনি যদি পাগল হয়ে যান তাহলে কি হবে। তো উনি বললেন যে আমি আমার শিক্ষকের কাছে গেলাম, মানে টানা কয়েকদিন ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়, যে আমি যদি পাগল হয়ে যাই তাহলে কি হবে। তো পুরা শিক্ষক সব সুরে সুরে বললেন যে বেটা, তুমি পাগল হয়ে গেলে তোমার কথা কে বিশ্বাস করবে? কারণ পাগলের কথা আসলে কেউ বিশ্বাস করে না। ঠিক আছে, তো ওরা এটা শুনে আমারও দুশ্চিন্তা দূর হলো। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। এটুকু নিশ্চিত যে ইনশাল্লাহ যতক্ষণ সজ্ঞানে আছি, সজ্ঞানে আছি, এই কথাগুলো আমার কাছে আমানত, এই তথ্যগুলো আমার কাছে আমানত। কিন্তু যদি কখনো পাগল হয়ে যায়, তাহলে এটা তো সত্যি কথা যে পাগলের কথা কেউ বিশ্বাস করে না, পাগলের প্রলাপ মনে করে উড়িয়ে দেয়। তখন আশ্বস্ত হলাম যে পাগল হলে খুব বেশি সমস্যা টমস্যা হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে এগুলো দেখতে দেখতে আমি মানে অল অন এ সাডেন রিয়েলাইজ করলাম যে ধরেন স্পেশালি বাংলাদেশের মার্কেটে দেশি প্রোডাক্ট ধীরে ধীরে, দেশি পণ্য ধীরে ধীরে হচ্ছে যে জনপ্রিয়তা পাচ্ছে সত্যি, কিন্তু দেশি পণ্য আমরা যেহেতু হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং মুখী না, উৎপাদনমুখী না, সে কারণে দেশি পণ্য কিন্তু হচ্ছে যে আমাদের সমস্ত অ্যাসপেক্টের সমস্ত চাহিদা মিটাতে পারে না। এটা সম্ভব না আসলে। ঠিক আছে, আহ আমদানিমুখী একটি অর্থনীতি আমাদের। এই আমদানিমুখী একটি অর্থনীতিতে আমাদের দেশের, ধরেন আপনি যে কোনো দোকানে যান বা যে কোনো জায়গায় যান, দেখবেন যে 80 to 90% প্রোডাক্ট কোনো না কোনো ভাবে সরাসরি চায়নার সাথে জড়িত। তো আমি গত একটা মাস ধরে এই বিষয়টা নিয়ে খুব ভালো করে হচ্ছে যে নজর দিলাম, যে যখনই আপনারা প্রশ্ন করা শুরু করলেন, আপনাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করা শুরু করলেন যে ভাইয়া প্রোডাক্ট তো নেই, প্রোডাক্ট কি করতে পারি, কোথা থেকে সোর্সিং করতে পারি, ইত্যাদি ইত্যাদি, তখন এই বিষয়টা ভালো করে মনোযোগ দেওয়া শুরু করলাম এবং দেখলাম মানে খুবই হজবরল একটা অবস্থা। ধরেন একটা প্রোডাক্ট, মানে আমি যদি এইটা দিয়ে উদাহরণ দিই, এই যে একটা মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে, এই মোবাইল স্ট্যান্ডটা আমি একটা ই কমার্স থেকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এবং আমার খুব পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক। আপনারা খেয়াল করেছেন বোধহয় আমার মানে কোম্পানির লোগো পিওর ব্ল্যাক। তো এই স্ট্যান্ডটা, এখানে কত টাকার মেটেরিয়াল আছে, বড় জোর 20 থেকে 30 টাকার মেটেরিয়াল, বড় জোর। এটা উৎপাদন করতে ওভারহেড কস্ট, ফ্যাক্টরি কস্ট সবকিছু দিয়ে এটা বড় জোর 100 টাকার একটা প্রোডাক্ট, বড় জোর সর্বোচ্চ হলে। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি কিনেছি 450 বা 440 টাকা দিয়ে। 440 টাকা দিয়ে আমি কিনেছি। এটা যেটা হয় যে মোবাইল রাখা যায় আর কি, যেভাবে মোবাইল রাখা যায় বা এইভাবে মোবাইল রাখা যায়। ঠিক আছে, 440 টাকা দিয়ে কিনেছি। এটা ডেলিভারি কস্ট সহ, ডেলিভারি কস্ট এক্সট্রা 50 টাকা, এই 50 টাকা সহ এটা আমার পে করতে হয়েছে 490 টাকা। এবং যেহেতু বিকাশে পে করেছি, 495 টাকা হচ্ছে যে পে করতে হয়েছে, মানে 500 টাকা কোথায় ধরতে পারি। তাহলে যে প্রোডাক্টটা
প্রোডাকশন কস্ট বাংলাদেশে ঢোকা পর্যন্ত, মানে ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে এসেছেন, গোডাউনে রেখেছেন, ওইখান থেকে সেল করবেন, ঠিক আছে, সেল করবেন, এইরকম রেডিমেড অবস্থায় সর্বোচ্চ এটার দাম হতে পারে, মানে খরচ হতে পারে এটার পিছনে 150 টাকা। আমি যদি ধরি উনি 50 টাকাও যদি প্রফিট করেন তাহলে 200 টাকা হতে পারে। তাহলে এটা যারা বিক্রি করছিলেন, সৌভাগ্যক্রমে কেনার পর মানে যখন আমার মনে প্রশ্ন উঠলো যে এটা তাহলে হচ্ছে যে 440 টাকা কেন, সৌভাগ্যক্রমে যে ওয়েবসাইট এটা বিক্রি করছিলেন তাদের ফাউন্ডারের সাথে বা মালিকের সাথে আমার পূর্ব পরিচয় আছে, ওনাকে ফোন দিলাম একটা, যে ভাই কি ব্যাপার, এই জিনিসটার দাম এত কম। বললো যে তানভীর ভাই, আমরা এটা সব মিলিয়ে পার প্রোডাক্টে মানে আমাদের নেট প্রফিট না, গ্রস প্রফিট থেকে 100 টাকা, মানে আমরা 340 টাকায় কিনি, 440 টাকায় সেল করি। তো এই 340 টাকায় কেনার পরে এটার উপরে আমাদের ওভারহেড কস্ট আছে, আমাদের মার্কেটিং কস্ট আছে, পার প্রোডাক্ট সেলে অ্যাকুইজিশনে আমাদের এত টাকা খরচ, উনি ধরে 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 আন্তরিকভাবে সব শেয়ার করলেন। শেয়ার করে বললেন সবকিছু মিলে আমরা বড় জোর 30 থেকে 40 টাকা নেট প্রফিট করতে পারি। তো তাহলে আপনি বলেন যে 350 টাকা একটা জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে যদি 30-40 টাকা প্রফিট করতে না পারি তাহলে কিভাবে পোষায়? তার মধ্যে যদি হচ্ছে রিস্ক ফ্যাক্টর ধরি, 5% প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, কখনো ফেরত আসে না, কখনো কুরিয়ারে আটকে থাকে, কখনো হচ্ছে যে কোনো কুরিয়ারের কাছ থেকে টাকা পেতে অনেক ডিলে হয়, কখনো কোনো টাকা পাওয়াই যায় না, এরকম আমরা হচ্ছে যে 5% রিস্ক ফ্যাক্টর ধরে রাখি। তো 5% রিস্ক ফ্যাক্টর ধরলে 40 টাকায় হচ্ছে যে কত, মানে মোটামুটি হচ্ছে যে একটা অ্যামাউন্ট চলে যায়। তাহলে আমরা বিজনেস করবো কিভাবে আর প্রফিট করবো কিভাবে? এবং আমি নিজের জন্য যখন হচ্ছে যে মানে ই কমার্সের হচ্ছে যে নিজের ক্লায়েন্টদের জন্য প্ল্যান করি, তখন বলি যে অ্যাটলিস্ট 100% যদি হচ্ছে যে না, 99 টাকা দাম যেটা সেটা এটা না, এটা মেটালের, এটা হাই কোয়ালিটির মেটালের এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো। 99 টাকা একটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনার প্লাস্টিক বডির অথবা হচ্ছে যে মেটাল লুক প্লাস্টিক বডির, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো যদি হচ্ছে যে আমি একটা একবার ক্যালকুলেশন করে বের করেছিলাম যে একটা ই কমার্স বিজনেস সে যদি হচ্ছে যে অ্যাটলিস্ট 60-70% প্রফিট না রাখতে পারে বা 80% প্রফিট না রাখতে পারে, তাহলে তার বিজনেস করে টিকে থাকা খুব ডিফিকাল্ট। কারণ কি? কারণ একটাই, সেটা হলো মানে অফলাইনে যে পরিমাণ খরচ দেখা যায়, অনলাইনে খরচ কিন্তু তার থেকে একেবারে কম না যদি প্রপার ই কমার্স হয়। এখন ধরেন আমার একজন ক্লায়েন্ট ছিলেন, আহ ওনাকে, উনি হচ্ছেন যে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কিনতেন, এক একটা প্রোডাক্ট 500 রুপিতে যদি কিনতেন, বাংলাদেশে এনে হিসাব করতেন যে 500 টাকা তো কিনেছি, তাহলে 50 টাকা প্রফিট করলে হচ্ছে যে 550 টাকায় সেল করে দিলে এনাফ। কারণ ভদ্রমহিলা আসলে উনি শখের বশে বিজনেস শুরু করেছিলেন, ওনার হাজবেন্ড ব্যবসায়িক কারণে প্রতি মাসে ইন্ডিয়া যাওয়া পড়তো, ওনাদের ইন্ডিয়াতে হচ্ছে যে কিছু কার্যক্রম ছিল, তো উনি হাজবেন্ডের সাথে যেতেন অথবা হাজবেন্ডকে বলে দিতেন, ভদ্রমহিলা হাজবেন্ড আসার সময় 1 লাগেজ 2 লাগেজ বা 3 লাগেজ সম পরিমাণ হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আসতেন, ঠিক আছে। তো আমি যখন পুরোটা শুনলাম, উনি যখন আসলেন আমার কাছে, আমি পুরোটা শুনলাম, আমি বললাম যে ইন্ডিয়াতে 500 রুপি, তাহলে বাংলাদেশে তো আর এটা 500 টাকা হতে পারে না। 500 রুপি মানে আমি যদি হচ্ছে যে একটু গুগল করি, আমি যদি একটু গুগল করি, একটু শেয়ার করি আপনাদের সাথে, যে 500 রুপি তো টাকা, এটা বাংলাদেশি টাকায় 577 টাকা। তো আপনি অন্যান্য সব খরচ যদি বাদেও দেই, তাহলে হচ্ছে যে আপনি বাংলাদেশি টাকায় 577 টাকা দিয়ে নিয়ে 550 টাকায় সেল করছেন, তার মানে আপনার নেট লস, মিনিমাম নেট লস 27 টাকা পার প্রোডাক্ট। উনি খানিকক্ষণ হা করে তাকিয়ে রইলেন, দেন আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি হচ্ছে যে কখনো আপনার কাছ থেকে এই প্রোডাক্টের টাকা নিয়েছেন? না, উনি তো যান নিয়ে আসেন, এগুলো তো আমার কাছে নেন না, আমি এটা কিনে আমার মতো করে খরচ টরচ করি আর কি। এবার এটার হচ্ছে যে অ্যাড, এটার ডিজাইন, এটার কন্টেন্ট, এটার হচ্ছে যে আপনার ওনার ইন্ডিয়া থেকে নিয়ে আসার যে খরচ, ওনার নিজের স্যালারি, এই সব কিছু মানে যোগ করলে পার প্রোডাক্টে কম করে হলেও 100 টাকা লস।
তো এইরকম অবস্থা আমাদের অনেকের দাঁড়ায়। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, ধরেন একজন ইম্পোর্টার পণ্য আনেন। আমি একটু আজকে টপিক রিলেটেড এর বাইরে একটু যাচ্ছি, কারণ কন্টেন্ট মার্কেটিং করবেন কিন্তু হচ্ছে যে অনেক কিছু করলেন, আপনার গোড়ার প্রোডাক্ট ঠিক নেই, সেটা কিন্তু হচ্ছে যে দিন শেষে আপনি আর আগাইতে পারবেন না, দৌড়াবেন অনেক বেশি, আগানোর বদলে পিছাবেন। আর এই কথাগুলো হচ্ছে যে ওপেন ওয়ার্কশপে ডিসকাস করাটা খুবই ডিফিকাল্ট। হয়তোবা আমি হচ্ছে যে এটা আপ করার সময় হচ্ছে যে এই অংশটুকু কেটে দিয়ে আমি আপ করবো আর কি, যদিও রেকর্ড হচ্ছে। তো ঠিক আছে, এখন ধরেন বাংলাদেশে কি হয়, একজন যিনি মাদার ইম্পোর্টার, যিনি হচ্ছেন যে 2, 4, 5 কন্টেইনার একই প্রোডাক্ট আনেন, জানেন এই প্রোডাক্টটা যিনি 5 কন্টেইনার কিনবেন আর যিনি 10 পিস কিনবেন, দুইজনের রেট আকাশ পাতাল ডিফারেন্স হবে চায়না থেকে। কারণ চায়নার ওরা হচ্ছে যে মানে পুরাদস্ত ব্যবসায়ী জাতি, ওরা কিন্তু আর কিছু বুঝুক আর না বুঝুক ব্যবসা ভালো বোঝে, ঠিক আছে। এবং কাকে কতভাবে টুপি পরাইতে হয়, মানে চাইনিজদের সাথে কাজ করতে করতে বিভিন্ন প্রজেক্ট, এইটা আমি খুব ভালো করে দেখেছি, কাকে কতভাবে টুপি পরানো যায় এটা কিন্তু তারা খুব ভালো বোঝেন আর কি, ঠিক আছে। কারণ অনেক দিন ধরে তারা বংশ পরম্পরায় এই এক্সপোর্ট বিজনেস করছেন আর কি। মজার বিষয় হচ্ছে যে ধরেন এই প্রোডাক্টটা যিনি হচ্ছেন, যে আমি একটা হাইপোথেটিক্যাল, এটা কোনো এক্সাক্ট ডেটা না, কারণ এক্সাক্ট ডেটাটা শেয়ার করা খুব টাফ, ঠিক আছে। এক্সাক্ট ডেটাটা শেয়ার করা খুব টাফ। এটা যিনি হচ্ছেন যে 4 কন্টেইনার আনলেন, ওনাকে একটা হিউজ টাকা ইনভেস্ট করতে হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে এটা নগদ ইনভেস্টমেন্টে যেতে হয়, বা বড় জোর এলসি হতে পারে, এলসির উপরে লোন নিতে পারেন। কিন্তু চায়নার এন্ডে কিন্তু হচ্ছে যে পুরো টাকাটা পে করে দিলেই হচ্ছে যে ওরা দেন দেয়। ওনার হয়তো হচ্ছে যে 100 থেকে 120 টাকা বাংলাদেশের গোডাউন পর্যন্ত আনতে খরচ হলো। তো উনি তো আর 1, 2 পিস করে বিক্রি করবেন না, উনি বিক্রি করবেন লট ধরে, 500 পিস, 1000 পিস, 2000 পিস, ঠিক আছে। তো ওনার কাছ থেকে চকের ব্যবসায়ীরা এরকম 10,000 পিস, 15,000 পিস, 20,000 পিস একবারে কিনে নেন। বাংলাদেশের চাইনিজ মার্কেটের একটা বড় মানে রাজধানী বলা হয় হচ্ছে যে চক বাজারকে। তো চকের মার্কেটের ব্যবসায়ীরা ওনার কাছ থেকে 10, 15,000 পিস, 20,000 পিস কিনে নেন। ভদ্রলোক হচ্ছে যে মোটামুটি ন্যূনতম একটা প্রাইস প্রফিট ধরে, ওনার ওভারহেড কস্ট ক্যালকুলেট করে, সবকিছু ক্যালকুলেট করে একটা ন্যূনতম প্রফিট ধরে উনি দিয়ে দিচ্ছেন। এবার যিনি 10,000 পিস কিনেছেন, উনি তো আর খুচরা বিক্রি করবেন না, উনি হয়তো বা ওনার কাছ থেকে আরেকজন 1,000 পিস, 1,500 পিস বা 500 পিস লট করে নিয়ে গেল। এবার যারা 500 পিস লট করে নিচ্ছেন, তাদের হাত পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে এই প্রত্যেকটা লেয়ার অলরেডি 3টা লেয়ার যোগ হয়ে গেল, কখনো কখনো 4টা লেয়ার। আরেকটা লেয়ার হচ্ছে চাইনিজ এন্ডে যারা বিজনেস করছে, সরাসরি মানে ম্যানুফ্যাকচারার থেকে কিনাটা অনেক সময় ঝামেলা, ঠিক আছে। অথবা ম্যানুফ্যাকচার থেকে কিনতে গেলেও সেখানে কি করতে হয়, সেখানে অফিস মেনটেন করতে হয়, সেখানে টিম মেনটেন করতে হয়, এটা অনেকেরই থাকে না। তো ওইখান থেকে ম্যানুফ্যাকচার থেকে চাইনিজ এক গ্রুপ পাইকারি নিচ্ছে, মানে লটে নিচ্ছে, বড় বড় লট। যারা বড় লটে নিচ্ছে তারা আবার ছোট লটে 1, 2 কন্টেইনার বা 2, 3 কন্টেইনার ভাগ করে তারা বিক্রি করছে। তাহলে ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারারের সাপ্লায়ার, ওই সাপ্লায়ারের পাইকার, ওই পাইকার থেকে হচ্ছে যে বাংলাদেশ এন্ডের মাদার ইম্পোর্টারের কাছ থেকে হচ্ছে যে মানে বড় পাইকার, বড় পাইকারের থেকে ছোট পাইকার, ছোট পাইকার থেকে হোলসেলার। এবং আমাদের ই কমার্সে যারা 2 পিস, 4 পিস, 5 পিস করে সেল করছেন, তারা ম্যাক্সিমাম হচ্ছে যে হয় ছোট পাইকার অথবা মানে রিটেইলার। এই 2টা লেয়ার, মানে এর আগে কিন্তু 5টা লেয়ার শেষ, ঠিক আছে। এই 2টা লেয়ারের যে কোনো একটা লেয়ার থেকে নেই, তাহলে যিনি ছোট পাইকারের কাছ থেকে নিচ্ছেন ওনার আগে হচ্ছে যে 6টা লেয়ার শেষ, যিনি রিটেলারের কাছ থেকে নিচ্ছেন ওনার আগে 7টা লেয়ার শেষ। তো এই প্রোডাক্টের প্রতিটা লেয়ারে আমি যদি অ্যাভারেজও ধরি, যে প্রতিটা লেয়ারে অপারেশন কস্ট, কুরিয়া মানে যাতায়াত, তারপর হচ্ছে যে প্রফিট, সব মিলিয়ে প্রতিটা লেয়ারে যদি হচ্ছে যে 30 টাকা করেও যোগ হয়, 210 টাকা এই প্রোডাক্টের উপরে এক্সট্রা পড়লো আর কি। তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে যে আমি যদি ধরে রাখি হচ্ছে যে 120 টাকার প্রোডাক্ট, এটার সাথে 210 টাকা যোগ হলে 320, 30, 330 টাকা, 340 টাকা। দেন এটা যিনি এন্ড লেভেলে সেল করছেন, ই কমার্স বা কমার্সের একজন উদ্যোক্তা, তখন ওনার এটার উপরে আরো বেশি খরচ হয়, আরো 20, 30 টাকা খরচ হয়ে যায় বিভিন্ন সেক্টর দিয়ে, ঠিক আছে। আরো 20, 30 টাকা খরচ হয়ে যায়। তাহলে 330
বা 40, 340 ধরলাম, 340 যোগ 30 বা 40, প্রায় 70-80, 370-80, প্রায় 400 টাকার কাছাকাছি খরচ হয়ে গেল। দেন উনি এটাকে হচ্ছে যে প্রাইস ফাইটে নামেন, কেউ হচ্ছে যে 400 টাকায় বিক্রি করছে, কেউ 420 টাকায় বিক্রি করছে, কেউ 450 টাকায় বিক্রি করছে, কেউ 500 টাকায় বিক্রি করছে। দিন শেষে এই প্রাইস গেইনে উনি খুব কমই জিততে পারেন, হয়তোবা সব মিলিয়ে 20 টাকা 30 টাকা প্রফিট হয়। এখন 500 টাকা ইনভেস্ট করে, মানে 400 টাকা ইনভেস্ট করে আমি যদি একটু দেখি, রাখলাম 40 ডিভাইডেড বাই 400 ইন্টু 100, 10% প্রফিট হচ্ছে, অনলি 10% প্রফিট। 10% প্রফিট দিয়ে একটা বিজনেস পেটে ভাতে চলতে পারে, কিন্তু কিন্তু ওই বিজনেস আসলে সামনের দিকে আগানো পসিবল, রাইট? এই যে একজন ভাইয়া বলছেন একই জিনিস কোয়ান্টিটি 10 পিস হলে 100 RMB, আর একই জিনিস 2000 পিস হলে 200 RMB হয়, এবং সেই একই জিনিস যখন মানে 20,000 বা 2 লাখ পিস হয় তখন এটা অনেক কমে আসে, 10 RMB তে চলে আসে। তো আমি এইটুকু যখন বোঝা শুরু করলাম, তখন খোঁজা শুরু করলাম যে কে আছেন যিনি মাদার ইম্পোর্টার, 3-4-5 কন্টেইনার ধরে ইম্পোর্ট করেন, এবং আমি এই মাঝখানে 7টা লেয়ার তো মানে ডিঙ্গানো সম্ভব না, কারণ চাইনিজ পার্টের লেয়ার আমার পক্ষে ডিঙ্গানো সম্ভব না, এটার জন্য বিশাল পুঁজির প্রয়োজন হয়, এবং ওই লেভেলের হচ্ছে যে মানে মানে শত শত কোটি টাকা যারা ইনভেস্ট করেন তারা কিন্তু আসলে মানে 10% 5% প্রফিট করার জন্য মার্কেটে নামেন না আসলে, ঠিক আছে? তারা বড় পুঁজি ইনভেস্ট করেন, এবং বড় পুঁজি ইনভেস্ট করে হচ্ছে যে বড় মুনাফা বের করার জন্য ওনারা বড় পুঁজি ইনভেস্ট করেন, রাইট? তাহলে চাইনিজ পার্টে যেহেতু পাচ্ছি না, চাইনিজ পার্ট বাদ, চাইনিজ সাপ্লায়ার বাদ, পাইকার বাদ, বাট বাংলাদেশে তো কেউ না কেউ আছেন যিনি হচ্ছেন যে মাদার ইম্পোর্টার, মানে মোটামুটি একাধারে একসাথে হচ্ছে যে 3-4 কন্টেইনার বা 5 কন্টেইনার বা 10 কন্টেইনার ইম্পোর্ট করেন। তো আমার সৌভাগ্যক্রমে এটা খুঁজতে খুঁজতে আমি আমার একজন মানে ক্লায়েন্ট এবং বড় ভাই একই সাথে ওনাকে পেয়ে গেলাম, এবং ওনাকে পেয়ে গেলাম বলতে কি, উনি ইম্পোর্ট করতে নিজে জানতাম, ওনার ইম্পোর্ট এজেন্সি আছে, এবং উনি অন্য অন্যদের জন্য ইম্পোর্ট করে দেন সেটাও জানতাম, এবং নিজের ই কমার্সের জন্য হচ্ছে যে ওই অন্যদের জন্য যে ইম্পোর্ট করেন সেইখান থেকে হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট রেখে দিয়ে নিজের ই কমার্সে সেল করেন, রাইট? এবং সেখানে ওনার মোটামুটি একটা ভালো প্রফিট থাকে এইটুকু জানতাম, কারণ হচ্ছে কোনটায় কত প্রফিট থাকে সেটাও জানি, কারণ হচ্ছে যে ওনার ই কমার্সটা হচ্ছে যে অনেক মানে অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করি। ওয়েল, তো ওনাকে ধরলাম যে ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে, কারণ বিজনেসম্যানরা আসলে প্রফিট ছাড়া কখনো আগাইতে চান না। আপনি হচ্ছে যে আপনার এক ই কমার্স দিয়ে কত পিস বেচবেন, তারপর এটা বড় করতে হবে না। বললেন যে তাহলে বড় তো করতে হবে, কি করা যায় বলেন? বললাম যে আমি এরকম, আপনার নিজের জন্য আপনি যেই প্রাইসে আনছেন সেই প্রাইসের সাথে আপনি 5 বা 10% যোগ করেন, আমি দেখি 100 জন 200 জন বা 1000 জনকে কালেক্ট করতে পারি কিনা যারা সারা বাংলাদেশ জুড়ে আপনার এই পণ্য বিক্রি করবে। বললো যে তাতে লাভ। ভাবলাম যে আপনি খুব বেশি প্রফিট করার দরকার নেই, আপনি 10% প্রফিট করেন। ধরেন এইটা কথার কথা, এটা উনি ওনার এন্ডে হচ্ছে যে উনি 150 টাকা দিয়ে নিয়ে আসছেন, এটার সাথে উনি আরো 15 টাকা বা 20 টাকা যোগ করে 170 করেও যদি সেল করেন, তাহলে এটা যদি একেবারে প্রান্তিক লেভেলের একজন ই কমার্স উদ্যোক্তা পেয়ে যান বা কমার্স উদ্যোক্তা পেয়ে যান, মার্কেট রেট যেটা হচ্ছে যে 400-450 টাকা, তাহলে উনি 170 টাকায় যদি পেয়ে যান, উনি অনায়াসে এটা 370 টাকায় বিক্রি করলেও প্রায় ডবল প্রফিট থাকে। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে ডবল প্রফিট না থাকলেও মানে গ্রস প্রফিট, যেটা নেট প্রফিট না, গ্রস প্রফিট হচ্ছে যে প্রায় ডবল অথবা ডবলের কাছাকাছি, 60%, 70% বা 80%। ভেরি গুড ডিল। বললেন যে সব বললাম, কিন্তু এই জাতির মানব সেবা করে আমার লাভটা কি? আমি তো ব্যবসায়ী, এটা আমারে বুঝায় বলবেন। করতে মন চাই, কিন্তু আমি তো ব্যবসায়ী, আমার তো আরো পার্টনার আছে, তাদেরকে তো বুঝাইতে হবে। আমি বললাম যে খুব সিম্পল, আপনি হচ্ছে যে এটা একটা ই কমার্স দিয়ে হচ্ছে যে দিনে 10 পিস সেল করছেন, 20 পিস সেল করছেন, সর্বোচ্চ 50 পিস সেল করতে পারবেন বা 100 পিস সেল করতে পারবেন, কিন্তু এটার বাহাইন্ডে যদি 1000 মানুষ যুক্ত হয়, এই 1000 মানুষ দিনে যদি 1 পিস করে সেল করে, আপনি 1000 পিস সেল করতে পারবেন। 1000 পিস থেকে যদি আপনি 20 টাকা করে প্রফিট করেন,
অনায়াসে 20,000 টাকা প্রফিট, যেটা সারা মাসে হচ্ছে যে আপনি এই একটা সিঙ্গেল প্রোডাক্ট সেল করে বের করতে পারবেন। এবং মার্কেটে মার্কেটে এই ছোট্ট ইউনাইটেড গ্রুপটা একটা বড় ধরনের নাড়াচাড়া দিতে সক্ষম হবে মার্কেট মনোপলির বিরুদ্ধে। ঠিক আছে, মার্কেট মনোপলির বিরুদ্ধে একটা বড় নাড়াচাড়া দিতে সক্ষম হবে। এবং লেটসে এই গ্রুপটাই যদি হচ্ছে যে মানে চাইনিজ প্রোডাক্ট তো রেডিমেড প্রোডাক্ট, এই রেডিমেড প্রোডাক্ট সেল করে যদি হচ্ছে যে ফ্লোটা তৈরি করতে পারে, তখন এই যে মানে ঝামেলাটা হয় আসলে কোন জায়গায়, এই কথাগুলো আসলে কোট করবেন না কোথাও, নিজেদের বোঝার জন্য বলতেছি। সেটা হচ্ছে যে মাদার ইম্পোর্টারের তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন মাদার ইম্পোর্টারের লাভ কি, উনি 20-50 টাকা প্রফিট করবে আর বাকিরা সেই জিনিস নিয়ে 200 টাকা প্রফিট করবে। মাদার ইম্পোর্টারের খুব বেশি প্রফিট পার প্রোডাক্টের দরকার নেই, উনি দেখেন টোটাল লটের প্রোডাক্ট। এবং ওনার লাভ হচ্ছে যে ওনার যত দ্রুত এটা সেল হবে তত দ্রুত ওনার টাকা রোলিং করবে। তো যারা হচ্ছে যে বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং বিজনেসে নামেন, ওনারা পার প্রোডাক্ট প্রফিট কখনো খোঁজেন না। ওনারা দেখেন যে উনি 10 কোটি টাকা দিয়ে একটা লট নিয়ে এসেছেন, এই লটটা যদি 2 মাসে সেল হয়, ওনার এই 10 কোটি টাকার রোলিং টাইম 2 মান্থ। 10 কোটি টাকা রোল করে আসলে হয়তো ওনার কথার কথা আমি ধরে নিলাম 1 কোটি টাকা প্রফিট থাকে। এই 10 কোটি টাকা যদি হচ্ছে যে ওনার মান্থলি মাসে একবার রোলিং করে, তাহলে 2 মাসে উনি প্রফিট করেন 2 কোটি টাকা। এই 10 কোটি টাকা যদি সপ্তাহে একবার রোলিং করে, ওনার প্রফিট গিয়ে দাঁড়ায় 4 কোটি যোগ 4 কোটি 8 কোটি টাকা। ওনারা দেখেন যে ওনার প্রোডাক্ট কত দ্রুত রোলিং করলেন, কত পার্সেন্ট প্রফিট করলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার টু দেম। ওনার প্রয়োজনটা হচ্ছে যে কত দ্রুত ওনার প্রোডাক্টটা রোলিং করছে, রাইট? যেমন ইসলামপুরের অনেক ব্যবসায়ীকে আমি চিনি যারা পার রোলে, মানে ওই যে থান কাপড়ের যে রোল আছে, এই পার রোলে পয়সায় ওনারা প্রফিট করেন। পার রোলে হয়তো বা 50 পয়সা, বা পার গজে 2 পয়সা 1 পয়সা, বা পার রোলে 2 টাকা 5 টাকা 10 টাকা প্রফিট করেন। শুনতে খুব লিটল অ্যামাউন্ট মনে হচ্ছে না? পার ডে ওনারা এরকম আছেন, অনেকে আছেন 2 লাখ রোল, 5 লাখ রোল, 10 লাখ রোল বিক্রি করেন। এবার চিন্তা করে দেখুন, পার রোলে যদি আমি ধরে নিলাম 50 টাকাও প্রফিট হয়, 2 লাখ রোলে অ্যামাউন্টটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, প্রফিট অ্যামাউন্টটা? ওনারা চিন্তা করেন, ওনাদের স্ট্র্যাটেজি থাকে হচ্ছে যে মানে ছোট বিজনেসের স্ট্র্যাটেজি এবং বড় বিজনেসের স্ট্র্যাটেজি কখনো সেম হয় না। মানে ছোট বিজনেসে, স্বল্প পুঁজির বিজনেসে আমরা চিন্তা করি হচ্ছে যে মানে পার প্রোডাক্টে কত পিস, মানে কত বেশি প্রফিট করা যায়, কারণ পার প্রোডাক্টে প্রফিট করতে পারলেই হচ্ছে যে দিন শেষে বিজনেসটা মানে সাস্টেইন করবে। কিন্তু বড় পুঁজিতে হচ্ছে যে ওনারা চিন্তা করেন যে পার ইনভেস্টমেন্টে ওনারা হচ্ছে যে এই রোলিং টাইমটা কত হচ্ছে যে কমিয়ে আনতে পারবেন। তাহলে দেখেন 2 মাসে যদি রোল করে 1 কোটি টাকা প্রফিট, প্রতি সপ্তাহে রোল করলে 8 কোটি টাকা প্রফিট। ঠিক আছে, রাইট? মাদার ইম্পোর্টারের মূল লক্ষ্য এই যে বলে দিয়েছেন আপু, যে টাকা বেশি দিন পড়ে থাকার চেয়ে কম মুনাফায় দ্রুত বিনিয়োগ করা, এটা কিন্তু মাদার ইম্পোর্টারের মূল হচ্ছে যে মুনাফা। তো যেটা বলছিলাম, তো ওনাকে হচ্ছে যে এই মুনাফাটাই দেখাইলাম, যে ওনার লেটসে চকে বিক্রি হচ্ছে, অন্য জায়গায় বিক্রি হচ্ছে, আরো 10 জায়গায় বিক্রি হচ্ছে, দ্যাটস ওকে। উনি ওই জায়গায় যতই পুশ করুক না কেন, ওইখানে হচ্ছে যে খুব বেশি হচ্ছে যে বাড়াইতে পারবে না মার্কেট, কারণ এখানে আরো অনেক আরো অনেক অনেক আরো অনেক অনেক হচ্ছে যে ইম্পোর্টার আছেন। ঠিক আছে, ওইখানে কন্টিনিউয়াস প্রচন্ড ফাইট চলে, 1 পয়সার জন্য হচ্ছে যে মানে ইয়ে ছুটে যায়, 1 পয়সার জন্য 1 পয়সা রেটের ডিফারেন্সে ক্লায়েন্ট ছুটে যায়। কারণ যারা হচ্ছে যে 10,000 20,000 পিস কিনেন, ওনারা যদি হচ্ছে যে পার পিসে প্রতিদিন যারা 10,000 বা 20,000 পিস করে কিনেন, ওনারা পার পিসে যদি 1 টাকা করে লাভ করতে পারেন, তাও 10,000 টাকা একটা এমপ্লয়ের স্যালারি চলে যায়। 2 টাকা করে প্রফিট করতে পারলে 20,000 টাকা। ঠিক আছে, এবং ডেইলি যদি 10,000 টাকা প্রফিট হয়, মাস শেষে 3,000 টাকা, 3 লাখ টাকা প্রফিট। এই প্রফিটে ওনার টোটাল যে বিজনেস সেট আপ আছে, যত স্যালারি আছে, এগুলো সব ক্লিয়ার হয়ে যায়। ওনারা ওইখানে ক্যালকুলেশন গুলো হয় এই ক্লোজ লেভেলে। ঠিক আছে, তো আমি ওনাকে যখন ওই টোটাল মডেলটা ব্যাখ্যা করলাম এবং এটার অপরচুনিটি ব্যাখ্যা করলাম, হি গট ড্যাম সিরিয়াস, যে বলেন কি তানভীর ভাই। এবং উনি ইনস্ট্যান্ট আমার সাথে হচ্ছে যে আমাকে দিয়ে ওয়াদা করাইলেন যে আমি যেন এটা আর কোনো ইম্পোর্টারের সাথে, আপাতত ওনার যে প্রোডাক্ট গুলো আনি সেই প্রোডাক্ট নিয়ে আমি আর কোনো ইম্পোর্টারের সাথে না আছি।
এখন আমাদের এন্ডের সুবিধা কি? আমাদের এন্ডের সুবিধা, আমি মানে কিছু প্রোডাক্ট নিয়ে মার্কেট সার্ভে করলাম, স্টাডি করলাম, এবং দেখলাম ধরেন যে ন্যানো হ্যান্ড গ্লোভস, যেটা হচ্ছে যে মানে খুব আরামে হচ্ছে যে রান্নাঘরে কাটাকাটি করা যায়, এবং হচ্ছে যে ছুরি কাঁচি কিছু চালাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে কাটে না আর কি। ঠিক আছে, এটা সুন্দর করে চাইনিজরা ভিডিও করে দিয়েছে, সব করে দিয়েছে, প্রোডাক্ট ফটোশুট আছে, ইচ এন্ড এভরিথিং আছে। এবং উনি যেহেতু এটা লক্ষ লক্ষ পিস ইম্পোর্ট করেন, অনায়াসে উনি এটার একটা সুন্দর 3-4টা ভিডিও করে ফেলতে পারেন। যেমন ফটোগ্রাফার আনলে হচ্ছে যে 1 সপ্তাহের জন্য হায়ার করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, ওনার ধরেন 1-150 প্রোডাক্টের ছবি ভিডিও ইচ এন্ড এভরিথিং হয়ে গেল। উনি হয়তো বা ওই ফটোগ্রাফারকে একটা লামসাম অ্যামাউন্ট পে করে হচ্ছে যে হ্যাপি রাখতে পারবেন, কারণ উনি রেগুলার কাজ দিবেন, রাইট? যেটা আমরা পারবো না, আমরা পারবো না। তো এই সব কিছু রেডি হয়ে আসলে, যেমন ন্যানো হ্যান্ড গ্লাভস, এটা মার্কেটে মোটামুটি হচ্ছে যে 550 থেকে 600 টাকায় বিক্রি হয়। দারাজে দেখলাম সর্বনিম্ন রেট পাইলাম 900 টাকা, 1200 টাকা, এবং মার্কেটে এটা সর্বনিম্ন রেট পাইলাম মোটামুটি হচ্ছে যে 450 টাকা। এটা মানে ওনারা চকে সেল করেন, এটা ওনারা চকে সেল করেন, মানে ক্রেতা ভেদে, মানে পাইকার ভেদে। ওনারা যখন ওনাদের কাছ থেকে যখন 20,000 30,000 পিসের অর্ডার নিয়ে যায়, তখন পাইকার ভেদে এটা হচ্ছে যে মানে 270 থেকে 290 এই রেঞ্জের মধ্যে সেল করে। Right. এখন আমি ওনার কাছ থেকে হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে আদায় করে নিয়েছি, যে উনি চকের পাইকারদের কাছে, মানে চকের দোকানদারদের কাছে, নট চকের থেকে যারা কিনে তাদের কাছে, চকের দোকানদারদের কাছে উনি যে রেটে সেল করেন, ওই রেটে আমি হচ্ছে যে আমরা ওনাদের কাছ থেকে কিনি। কিন্তু ওই রেটের সাথে হয়তো বা 5% বা 10% অ্যাড হবে, কারণ এটার জন্য ওনারা আলাদা টিম পুষতে হবে, তাদের 2-3-4 জন 5-7 জনের টিম আছে, সেই টিমের স্যালারি দিতে হবে। ওয়েল, এবং সেই স্যালারির হচ্ছে যে একটা জায়গা আমরা শেয়ার করে নিয়েছি। সুবিধাটা কোন জায়গায়? সুবিধাটা হচ্ছে যে একটা গ্রুপ তৈরি করা, ধীরে ধীরে একটা মানে অর্গানাইজড গ্রুপ তৈরি করা, অর্গানাইজড একটা গ্রুপ তৈরি করা, যারা কিনা একই প্রোডাক্ট নিয়ে, একই প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে একসাথে হচ্ছে যে মার্কেটে ঝাঁপিয়ে পড়বে। কারণ 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের দেশ, এবং এই 20 কোটি মানুষের মধ্যে অলরেডি একটা বড় অংশ, 4 থেকে 5 কোটি মানুষ এখন অনলাইনে অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ। এটা আগামী 2-3 বছরের মধ্যে 10 কোটি থেকে 12 কোটি ছাড়াবে। তাহলে এই যে 12 কোটি মানুষের জন্য যদি হচ্ছে যে, বা 10 কোটি মানুষের জন্য যদি হচ্ছে যে 10,000 মানুষও ঝাঁপিয়ে পড়ে, এখানে কিন্তু হচ্ছে যে কোনো মারামারি বাঁধার কোনো সুযোগ নেই, গ্যাঞ্জাম বাঁধার কোনো সুযোগ নেই। কারণ ধরেন 10 কোটি, আমি 5 কোটি ধরলাম এই মুহূর্তে, 10 কোটি ডিভাইডেড বাই 10,000, মোটামুটি এক একজনের ভাগে 5,000 করে লোক পড়ে। 5,000 মানুষ যদি একজনের কাছ থেকে অর্ডার করেন, ওনারা হচ্ছে যে মানে ওগুলো সাপ্লাই দিয়ে উনি হচ্ছেন যে ওই ইয়ে কুলাইতে পারবেন না, রাইট? তো বিষয়টা এরকম জায়গায়। তো 10,000 বা 20,000-এর লোক না, আমি হচ্ছে যে প্রথমে টার্গেট নিয়েছি হচ্ছে যে মানে ইনিশিয়াল যে টার্গেট, সেটা হচ্ছে আগামী বছর জুনের মধ্যে আমি এরকম 100 মানুষকে তৈরি করব, প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্টের ছবি থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে। সেই সাথে হচ্ছে যে আমার যেটা স্ট্রেংথ আছে সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি এবং ট্রেনিং, মানে দুই দিকের দুইজন এক হয়েছে, একদিকে মাদার এন্ড পোল্টার, আরেকদিকে হচ্ছে যে আমি, আমার টাকা টুকা নেই, প্রোডাক্টও নেই, এই মাথা আছে, তাও আবার মাথায় চুল নাই অবশ্য, এই যে দেখছেন ফাঁকা টাকা হয়ে গেছে। ঠিক আছে, এই দুই দিকের দুইজন অ্যাড হয়েছে, এবং এখান থেকে আগামী আগামী মানে 6 মাস, 6 এবং এই মাসে এই পাশে 3 মাস, 9 মাসের মধ্যে আমরা জাস্ট 100 জনকে তৈরি করতে চাই। এটা আমাদের পাইলট প্রজেক্ট, এবং পাইলট প্রজেক্টের মধ্যে হচ্ছে যে আমি বলেছি যে না, শুরুতে 100 জনের দায়িত্ব নেওয়াটা আমার পক্ষে খুব টাফ, আমি অনলি 20 জনের দায়িত্ব নিতে পারবো, কারণ আমার তো আরো কাজকর্ম আছে, এবং আমার নিজের প্রতিষ্ঠানও একটা হচ্ছে যে সুপার জাম্প দিয়েছে, ছোট্ট 2 রুমের অফিস থেকে এখন বড় ফ্ল্যাট নিয়ে, আগে হচ্ছে সব মিলে 7-8 জনের টিম ছিল, এখন সেখান থেকে 30 জনের টিমে কনভার্ট হয়েছে, শুক্র আলহামদুলিল্লাহ। তো তাদেরকে তৈরি করা, তাদেরকে গুছানো, এটা নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি আপনাদের সাথে একটু ছোট করে একটা বিষয় শেয়ার করতে চাই, যদিও হচ্ছে যে এটা ক্লাস টপিকের বাইরে গিয়ে আমি শেয়ার করছি আর কি, কিন্তু এই এই ক্ষতি পুষিয়ে দেওয়ার দায়িত্ব আমার আর কি। যারা যারা অনেকেই আছেন, ধরেন আপনি বই নিয়ে কাজ করেন, আপনার মনে করছেন এটা প্রয়োজন নেই, কিন্তু বইয়ের সাথে স্টেশনারি কোথা থেকে আসে? বইয়ের সাথে স্টেশনারি চায়না থেকে আসে,
ধরেন আপনি মনে করছেন আপনি মধু নিয়ে কাজ করছেন, আর কিছু প্রয়োজন নাই, মধুর সাথে হচ্ছে যে মধু দিয়ে হচ্ছে যে জুস বানাবে, মিক্সার, রান্নাঘরের জিনিসপত্র কোথা থেকে আসে? চায়না থেকে আসে। আপনি যে প্রোডাক্টই সেল করেন না কেন তার সাথে অ্যাডিশনাল লাইন আপ যোগ করে ওই বিজনেসের হচ্ছে যে ইনস্ট্যান্ট প্রফিটেবিলিটি অনেক গুণে বাড়িয়ে ফেলা পসিবল, অনেক গুণে বাড়িয়ে ফেলা পসিবল। আপনার আলাদা করে লাইন আপ তৈরি করার দরকার নেই, আলাদা করে পেজ খোলার দরকার নেই যারা এক্সিস্টিং বিজনেস করছেন, ঠিক আছে? জাস্ট আলাদা করে কিছু প্রোডাক্ট অ্যাড করে আপনি আপনার প্রফিট, যার কাছে মধু বিক্রি করছেন তার সাথে হচ্ছে যে ওইটার সাথে আরো 2টা অফার দিয়ে দিলেন, ম্যাডাম মধু তো নিচ্ছেন, ডেলিভারি খরচ তো একই, এটার সাথে আরো এই 2টা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন, মাত্র 300 টাকা অ্যাড হবে বা 400 টাকা অ্যাড হবে। এটা কিন্তু আপনার কাজে লাগবে, অনায়াসে সেল করে চলতে পারবেন। মানে অ্যাডিশনাল সেল আমরা যেটাকে বলি আর কি। এবং যে কোনো বিজনেস মূল প্রফিট আসে অ্যাডিশনাল সেল থেকে। এক, আর যারা মনে করছেন যে হচ্ছে যে প্রোডাক্ট নেই, কিভাবে কি করব, এত টাকা কোথা থেকে বের করব, তাদের জন্য হচ্ছে যে এটা খুব সিম্পল সলিউশন। এবং এইটা করে সেকেন্ড ধাপে গিয়ে যে প্রবলেমটায় পড়লাম, আমি ওনাকে বললাম যে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আমরা ইনিশিয়াল 20 জনকে হচ্ছে যে 1 লাখ টাকার করে প্রোডাক্ট দিয়ে দিই, তাহলে 20 লাখ টাকার প্রোডাক্ট হয়ে যায়, এরকম কিছু হচ্ছে যে করতে পারি কিনা। তো ভদ্রলোক ব্যবসায়ী মানুষ, তো খুব তুখর বুদ্ধি সম্পন্ন, উনি আমাকে পাল্টা প্রশ্ন দিলেন, তানভীর ভাই 20 লাখ টাকা তো দিলেন, এবার 20 লাখ টাকা না, 1 কোটি টাকার মাল আমি, আপনি শুধু মুখের জবাব দেন, আমি আপনার কথায় দিয়ে দিচ্ছি আপনাকে, কিন্তু আপনি যে দিবেন ওনাদেরকে এই 20 লাখ টাকার, এই 20 লাখ টাকার হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে যারা বিক্রি করবেন তারা কি সব প্রোডাক্ট বিক্রি করতে পারবেন? এটা কি গ্যারান্টি কে দেবে? যে না, এটা তো আসলে কারো পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই 20 লাখ টাকার মধ্যে যদি 5 লাখ টাকা অনাদায়ী থেকে যায়, আপনি তুলতে পারলেন না, তখন কি হবে? এবং দেখা গেল যে একজনের কাছে মানে বিভিন্ন প্রোডাক্টের 2 পিস 4 পিস 5 পিস 10 পিস করে রয়ে গেছে। এখন ওনার কাছে যদি চাপ দেই যে ঠিক আছে আপনি প্রোডাক্ট দিয়ে দেন, নইলে টাকা দেন, উনি বলবেন যে প্রোডাক্ট যদি সব দিয়ে দেয় আমি আমার বিজনেস চালাবো কিভাবে? দুঃখিত। তো এবার এইদিকে যদি হচ্ছে যে উনি যে এবার বিজনেসম্যান যিনি, উনি বললেন যে আমি যদি আপনাকে চাপ দিই, ভাই আমার 5 লাখ টাকা দেন, এটা কি আপনি পকেট থেকে দিবেন? যে না, এটা তো পসিবল না। দেন আবার হচ্ছে যে দুই ভাই মিলে মাথা চুলকাইতে বসলাম, কি করা যায়, হোয়াটস দ্য সলিউশন? কারণ হচ্ছে যে এখন যদি কাউকে বলি যে ঠিক আছে মানে আপনি 50,000 টাকার প্রোডাক্ট নেন, এখন আমাদের অনেক উদ্যোক্তারই 50,000 টাকা পুঁজি থাকলেও উনি 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে স্টক করবেন না 50,000 টাকার অ্যাড রান করাবেন? কারণ এখানে অ্যাড রান করাইতে হবে হচ্ছে যে একেবারে মানে ভালো মতো অ্যাড রান করাইতে হবে এবং অ্যাড রোলিং করতে হবে, প্রত্যেকটা অ্যাড থেকে সেল বের করতে হবে, আদারওয়াইজ এই বিজনেস টিকবে না। দেন আমরা আবার মাথা চুলকাইতে বসলাম। এই মাথা চুলকাইতে চুলকাইতে হচ্ছে যে মাঝখানে একদিন কোনো সলিউশন পাচ্ছি না, ওনার গোডাউনে গেলাম, গোডাউনে গিয়ে দেখি প্রচুর জায়গা ফাঁকা, বিশাল গোডাউন। বললাম যে এই গোডাউনে ফাঁকা জায়গা দিয়ে কি করেন? যে ভাই যখন বেশি প্রোডাক্ট আসে স্টক হয়ে যায় তখন এখানে রেখে দেয়। বললাম যে আমি তো আপনার স্টক সারানোর ব্যবস্থা করছি, আপনি এই গোডাউনে একটা পোর্শন আমার জন্য আলাদা করে দেন। বললো যে তাইলে? বললাম যে কারো হাতের প্রোডাক্ট থাকার দরকার নেই, আমরা প্রোডাক্টের সমস্ত ছবি দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, কন্টেন্ট দিয়ে দেবো, যে যে যার যার মতো করে র ফরম্যাটে দেবো, কে কার মতো কিভাবে কাস্টমাইজ করবেন এটা তার ক্রিয়েটিভিটি। বললো তারপর? হলো যে সারাদিনের হচ্ছে যে অ্যাড শেষে, দিন শেষে তো আমরা একটা লিস্ট করি, মানে আমরা যারা ই কমার্স বিজনেস করি আপনি খুব খেয়াল করে দেখেন, দিন শেষে একটা সার্টেন টাইমে আমরা লিস্ট করি যে আজকে এই প্রোডাক্ট 5টা অর্ডার এসেছে, এই ঠিকানা, এই প্রোডাক্ট 2টা অর্ডার এসেছে, এই ঠিকানা, রাইট? টোটাল একটা লিস্ট করি। এই টোটাল লিস্টটা সুন্দর করে হচ্ছে যে এক্সেল অ্যাড করে দিবে, গুগল ড্রাইভে এক্সেল থাকবে, যার যার এক্সেল। এখান থেকে আমাদের টিমের একটা টিম ডেডিকেটেড থাকবে, তারা ওইটা দেখে দেখে এটাকে হচ্ছে যে কুরিয়ার কোম্পানির হাতে দিয়ে দেবে। তাহলে কুরিয়ার কোম্পানি যেহেতু, মানে আপনারা জানেন কিনা জানি না, কুরিয়ার কোম্পানির চার্জ নির্ধারিত হয় হচ্ছে যে একজনের কাছ থেকে মাসে, সারা মাসে হচ্ছে যে কত পিস হচ্ছে যে ইয়ে করছে, কত পিস হচ্ছে যে মানে কালেক্ট করছে। ধরেন একজন সারা মাসে 200 পিসের অর্ডার দেন, ওনার জন্য হচ্ছে যে যা চার্জ আসবে, একজন সারা মাসে 2000 পিসের অর্ডার দেন, ওনার জন্য কিন্তু চার্জ সেম না। আবার এক জায়গা থেকে সারা মাসে 10,000 পিস ডেলিভারি যায়, ওনার জন্য কিন্তু চার্জ আরো কম। ঠিক আছে? মোটামুটি হচ্ছে যে বাংলাদেশের প্রমিনেন্ট যে কুরিয়ার সার্ভিস গুলো আছে, টপ লেভেলের 4টা 5টা আমি যদি ধরি, যারা কান্ট্রি ওয়াইড ডেলিভারি দেয়, তাদের প্রত্যেকের চার্জের লেয়ার কিন্তু এরকম, প্রত্যেকের চার্জের চার্ট আছে আমার কাছে, মোটামুটি দিয়ে রাখেন আমার কাছে, যে আমার ক্লায়েন্টদের মধ্যে বা হচ্ছে যে পরিচিতদের মধ্যে যদি কেউ মানে আগ্রহী হন, তাহলে তাদেরকে দেওয়ার জন্য। তো
যখন হচ্ছে যে এরকম 100 জন ডেইলি হচ্ছে যে যদি অ্যাভারেজে 10টা করে প্রোডাক্টের অর্ডার দেয়, ডেইলি 1000 পিসের প্রোডাক্টের অর্ডার, মান্থলি গিয়ে দাঁড়ায় হচ্ছে যে 30,000, আমি ধরলাম 30,000 বাদ 20,000 পিস, মানে লিটারালি প্রোডাক্ট ডেলিভারি কস্ট মানে প্রায় অর্ধেকের কাছাকাছি নেমে আসবে। প্রায় অর্ধেকের কাছাকাছি না হলেও 30 to 40% ডেফিনেটলি কমবে। এখান থেকে একটা সেভ হবে, আপনি মানে আপনার ক্লায়েন্টকে বেশি ফ্যাসিলিটিস দিতে পারবেন। ঠিক আছে, তো আর আপনি যদি মনে করেন হচ্ছে যে কেউ যদি মনে করেন 1 পিস করে বা 2 পিস করে প্রোডাক্ট হাতের কাছে রাখবেন, তাহলে হচ্ছে যে উনি কি করবেন, ওনার যে হচ্ছে যে পাইকারি রেটে যেটা হচ্ছে যে মানে ওনার যে রেট, সেই রেটে উনি হচ্ছে যে কিনে নেবেন, দ্যাটস এ ডিফারেন্ট কেস। ঠিক আছে, কিন্তু ঘরে স্টক করার ঝামেলা নেই, মানে হচ্ছে যে আপনার গোডাউন ভাড়া নেই, আপনার গোডাউন ম্যানেজ করার জন্য টিমের লোক প্রয়োজন নাই, এমপ্লয়ি প্রয়োজন নেই, আপনার হচ্ছে যে কি আপনার ডেলিভারির জন্য প্যাকিং করার জন্য লোকের প্রয়োজন নাই, এবং ডেলিভারি কোম্পানির সাথে টাকা আদায়ের জন্য হচ্ছে যে দস্তাদস্তি করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আপনি সারা মাসে 20 পিস দেন, ডেলিভারি 50 পিস দেন বা 100 পিস দেন বা 300 পিস দেন, আপনাকে গুনবে একভাবে, আর আরেকটা জায়গা থেকে সারা মাসে হচ্ছে যে 10,000 পিস 15,000 পিস ডেলিভারি যায়, তাদেরকে কাউন্ট করবে আরেকভাবে, রাইট? এবং এই মডেলটা যদি এস্টাবলিশ করা যায়, এই মডেলটা যদি এস্টাবলিশ করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে বিএসপি এর যে ফাইট টাইট, এগুলো খুব আরামে করা যাবে। তখন বড় কোম্পানির সাথে ফাইট, কারণ ছোট মাছ যখন ঝাঁক ভাতে, বড় মাছ কিন্তু তখন পালিয়ে যায়, উপায় থাকে না। কিন্তু ছোট মাছের ঝাঁকটাকে খুব পাওয়ারফুল হইতে হয় আর কি। পিরানহা লিখে একটু সার্চ দিবেন ইউটিউবে, পিরানহার যে ঝাঁক, এই ঝাঁকের মধ্যে একটা আস্ত ঘোড়াকে যদি ফেলে দেওয়া হয়, আস্ত ঘোড়া টোটাল ভ্যানিশ হয়ে যেতে, ওর হাড্ডিগুড্ডিও খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা অবস্থায় ওই যাইতে, বা পুরো হাড্ডিগুড্ডি সাফ হয়ে যাবে, কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা জায়গায় যেতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। পিরানহার ঝাঁকে একটা মানুষকে ফেলে দিলে ওইটা 1 মিনিটের মধ্যে শেষ, আর হাতিকে ফেলে দিলে বড় জোর 5 মিনিট লাগে। কিন্তু পিরানহা মাছ কিন্তু এতটুকু এতটুকু, আপনি ইউটিউবে সার্চ দিন দেখুন। কেন? প্রথম কথা হচ্ছে এরা দাঁতালো, মাংসাশী, এবং এরা ঝাঁক বেঁধে থাকে, ঝাঁক বেঁধে থাকে 10,000, 20,000, 50,000, 1 লাখ মাছ একসাথে। এই 1 লাখ মাছের ঝাঁকের মধ্যে একটা হাতিও যদি ফেলে দেন, এবং আপনারা যদি যারা হলিউডের মুভি দেখে অভ্যস্ত, দেখবেন যে মাফিয়াদের হচ্ছে যে খুব পছন্দের হচ্ছে যে ইয়ে হচ্ছে প্রাণী হচ্ছে পিরানহা, খুন করে ফেলে দেয়। সেই আলোচনায় বাদ দিলাম। তো আমরা একটা পিরানহার এরকম ঝাঁক তৈরি করতে চাই, যে ঝাঁক মিলে এই যে হচ্ছে যে বড় বড় হচ্ছে যে ব্যবসায়ীরা মানে খুব কষ্ট দিচ্ছে, কারণ ই কমার্সের দিকে যেভাবে যেভাবে এস্টাবলিশড কর্পোরেটসরা হচ্ছে যে চোখ তুলে তাকাচ্ছে, তাতে করে ই কমার্সের হচ্ছে যে এই জায়গাটা নষ্ট হওয়া খুব দ্রুত সম্ভব। আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিল্লাপাল্লা করতে পারি, মিছিল করতে পারি, স্মারকলিপি জমা দিতে পারি, কিন্তু এসব করে দিন শেষে আদৌ কোনো রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে কিসে? আমরা যদি সংগঠিতভাবে পাল্টা অ্যাটাকটা করতে পারি। তো সংগঠিতভাবে পাল্টা অ্যাটাক করার জন্য নিজেদেরকে শক্তিশালী করা প্রয়োজন, এবং সেই শক্তিটা কোথা থেকে আসে? সেই শক্তিটা আসে বুদ্ধি থেকে এবং টাকা থেকে। তো যখনই 100 জন মানুষ, 50 জন মানুষ বা 200 জন মানুষ একসাথে হয়ে যান, ইউনাইটেড মেজরিটি মানে ইউনাইটেড মাইক্রো গ্রুপ, ইউনাইটেডলি কিন্তু মাইক্রো গ্রুপ, ইউনাইটেড মাইক্রো গ্রুপ কিন্তু সবসময় সংঘবদ্ধ মাইনরিটি, ইউনাইটেড মাইনরিটি সবসময় শক্তিশালী হয়। এবং তখন কিন্তু হচ্ছে, এবং একজনের সাথে আরেকজনের ক্লাস বাঁধার কোনো কারণ নেই। কি কারণে? যার যার বিজনেস তার তার, যার যার আইডেন্টিটি তার তার, যার যার আইডেন্টিটি তার তার, যার যার ক্রিয়েটিভিটি তার তার। শুধু কিছু বেসিক বেসিক মানে জায়গাগুলোতে হচ্ছে যে একটা বড় পুঁজির সহায়তা নিয়ে আমরা বেসিক জায়গাগুলো ক্লিয়ার করছি, এবং যখন যখন এভাবে হচ্ছে যে গুছিয়ে আসবে, তখন হচ্ছে যে আরো বড় বড় পুঁজিরা হচ্ছে যে হেল্প করতে এগিয়ে আসবে। এবং আমি মানে চাইনিজদের সাথে প্রচুর প্রজেক্টে কাজ করার সুবাদে আমি দেখেছি যে এইভাবে যদি হচ্ছে যে 50, 100, 200 মানুষ এক হয়ে যায়, তখন চাইনিজরা এসে বলবে যে ঠিক আছে, আমরা বাংলাদেশে কারখানা করছি, তোমাদের সর্বোচ্চ কত কমে দেওয়া যায় সেটা আমরা ইনশিওর করছি, কোয়ালিটি ঠিক রেখে, তোমরা যেই কোয়ালিটিতে চাও। চাইনিজদের কিন্তু, আমরা তো চাইনিজ প্রোডাক্ট মনে করি ফালতু প্রোডাক্ট। কারণ কি? আমরা চায়না থেকে ফালতু প্রোডাক্ট আনি কস্ট কমানোর জন্য। কিন্তু আইফোনও কিন্তু চায়নায় তৈরি হয়, আইফোনের গায়ে দেখবেন যে মেড ইন চায়না, ওইটাও চায়নায় তৈরি হয়।
তাহলে আইফোনের মতো হচ্ছে যে হাই কোয়ালিটি ফোন চায়না কি তৈরি হয়? কারণ চায়নার কাছে আপনি যেই কোয়ালিটি চাবেন ও আপনাকে সেই কোয়ালিটি তৈরি করে দিবে, যেই প্রাইসের মধ্যে চাবেন সেই প্রাইসের মধ্যেই তৈরি করে দেবে। প্রাইস কমাইলে কোয়ালিটি কমবে, প্রাইস বাড়াইলে কোয়ালিটি বাড়বে, খুব সিম্পল। ওদের হচ্ছে যে সব ধরনের মেকানিজম ওদের তৈরি করা আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এবং আমি ছোট করে একটু নোট করেছি, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি হাই মানে ড্যাম এক্সাইটেড অ্যাবাউট দিস ইস্যু। আমি খুঁজে বের করেছি যে একটা ই কমার্স বা কোন বিজনেস করতে আসলে কি কি লাগে। প্রথমে তো প্রোডাক্ট লাগে এবং সেই প্রোডাক্ট হচ্ছে যে যথাসম্ভব কম দামে হচ্ছে যে পেতে হয়। তো এই যে মাঝখানের 5টা স্টেপ ওভারটেক করে যাওয়ার কারণে 5টা স্টেপে আমি যদি ধরি যে প্রতি স্টেপে 20 টাকা করে কস্টিং এবং প্রফিট মিলে 20 টাকা করে হয়, তাহলে হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ আমরা 100 টাকা হচ্ছে যে ড্রপ করে যেতে পারলাম। নাম্বার 1। দেন যাদের আমি ধরে নিচ্ছি আছে যে একেবারে যাদের বিজনেস নাই শুরু করবেন তাদের জন্য, ঠিক আছে, আপনার যেটা যেটা আছে সেটা সেটা বাদ দিয়ে যাবেন। দেন তার হচ্ছে যে একটা লোগো প্রয়োজন হয়, একটা আইডেন্টিটি প্রয়োজন হয়, কারণ উইদাউট লোগো অ্যান্ড আইডেন্টিটি আপনি যখন অ্যাডে যাবেন নোবডি উইল ট্রাস্ট ইউ, এবং আপনি অ্যাড দিয়ে যাবেন, অ্যাডে ডলার খরচ হয়ে যাবে, আপনাকে কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে। ফেসবুক পেজ প্রয়োজন হয়, একেবারে প্রফেশনালি মডিফাইড ফেসবুক পেজ। দেন হচ্ছে যে প্রোডাক্টের ইমেজ, ফটোশুট, হাই কোয়ালিটি ইমেজ, প্রোডাক্টের হাই কোয়ালিটি ভিডিও, প্রোডাক্টের হচ্ছে যে জন্য কন্টেন্ট বলতে বেসিক ইনফরমেশন গুলো সহ কন্টেন্ট, ঠিক আছে। দেন হচ্ছে যে ট্রেনিং প্রয়োজন হয়, এবং আমি খুব খুব অ্যানালাইসিস করে বের করেছি 4 ধরনের ট্রেনিং প্রয়োজন হয়। কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক অ্যাড, সেলসম্যানশিপ। ইনবক্সে নক করেছে পিপি, লিখে দিয়েছে 250 টাকা, তারপর ওই পাশ থেকেও কোনো খবর নাই, এই পাশ থেকেও কোনো খবর নাই। দিন শেষে অভিযোগ করে কেউ আমার প্রোডাক্ট কিনে না। তো এইভাবে আসলে আর কিছু হচ্ছে যে মানে সেল হয় না। ধরেন আপনি একটা দোকানে দিয়ে হেঁটে গেলেন, দোকানের ভিতরে দরজা দিয়ে উঁকি মেরে জিজ্ঞেস করলেন ভাই ওই জিনিসটার দাম কত, দোকানদার 250 টাকা বলে আরেকদিকে মুখ ঘুরে রাখবে? জিন্দেগিতে না। দোকানদার কি বলবে, স্যার আসসালামু আলাইকুম, না একটু ভিতরে আসেন, একটু দেখাই স্যার আপনাকে, স্যার এই যে দেখেন এইটা আছে এইটা আছে এইটা আছে, স্যার আপনার কোনটা পছন্দ হয়, ভাই দাম কত, স্যার আগে দেখেন না কোনটা পছন্দ, দাম আপনার সাথে আমার দাম নিয়ে ভাববে নাকি স্যার? এবং যদি এক্সপার্ট সেলসম্যান হয় সে কিন্তু ওইখানে বিক্রি করেই ছাড়বে। আর আমরা কি করি, মানে এটা ফিজিক্যালি একটু চিন্তা করেন, একজন ঘাড় উকি দিয়ে জিজ্ঞেস করেছে ভাই ওইটার দাম কত, 250 টাকা বলে আবার আরেকদিকে গল্প করা শুরু করে দিয়েছে। এইভাবে আর যাই হোক সেল হয় না। তো এই সেলসম্যানশিপ, অ্যাডভার্টাইজমেন্ট, কন্টেন্ট এবং বেসিক ডিজাইন এবং হচ্ছে যে ভিডিও টেকনিক। হ্যাঁ বলতে পারেন যে আমি তো ফটোশপের কাজ জানি না, ইলাস্ট্রেটরের কাজ জানি না, দরকার নেই, কিন্তু কিছু অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে যে অ্যাপস গুলো দিয়ে আপনি 100% প্রফেশনাল না হোক মোটামুটি সেমি প্রফেশনাল লেভেলের ডিজাইন এবং ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন অনায়াসে আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে, ঠিক আছে। দেন একটা জিনিস প্রয়োজন হবে কন্টিনিউয়াস সাপোর্ট, কোন প্রোডাক্ট কতগুলো আছে নাই, কোনটা স্টকে আছে কি নাই সেগুলো। এই প্রোডাক্ট হচ্ছে যে আপনার একজন মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হবে, যে আপনার হয়ে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে প্রোডাক্ট গুলো প্যাকেজিং করে কুরিয়ার হাতে, আপনার যে স্টিকার আছে, আপনার যে ব্যাগ আছে, আপনার যে মানে প্রিন্টেড হচ্ছে যে পেপার আছে যেটা আপনার আইডেন্টিটি ক্যারি করবে প্রোডাক্টের সাথে, আপনার ব্রোশিওর থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, এগুলো হচ্ছে যে দিয়ে সুন্দর করে আপনার ইনস্ট্রাকশন অনুসারে প্রোডাক্ট গুলো সাজিয়ে গুছিয়ে ইয়ে থেকে আপনার জন্য কাছে পাঠিয়ে দিবে। ডেলিভারি সাপোর্ট লাগবে, এবং ডেলিভারি সাপোর্ট অবভিয়াসলি হচ্ছে যে কমে, ঠিক আছে। কল সেন্টার সাপোর্ট লাগবে, ক্লায়েন্ট যখন হচ্ছে আপনি যখন ফোন দিবেন ভাই আমার অমুক ক্লায়েন্টের কাছে তো প্রোডাক্ট এখনো গেল না, তখন আপনাদের কল সেন্টার সাপোর্ট লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আফটার সেলস সার্ভিস, মানে একজন ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট গেল, কোনো কারণে প্রোডাক্টের হচ্ছে যে কোনো ত্রুটি আছে, আপনার কোনো ত্রুটি নাই কিন্তু ওই ক্লায়েন্ট মনে করছেন অসন্তুষ্ট এই প্রোডাক্ট নিয়ে, যে না এটা তো আমি মানে নিব না, আমাকে চেঞ্জ করে দিই, এটা 100% রিটার্ন গ্যারান্টি লাগবে। এবং এই জিনিসগুলো যদি টোটাল সাপোর্ট দেওয়া হয়, আমি আমি হিসাব করে দেখেছি যে একজনের যদি টোটাল জিনিসগুলো রেডি করতে হয় ওনাকে কমসে কম 20 লাখ টাকার পুঁজি নিয়ে, কম করে হলো 20 লাখ টাকার পুঁজি নিয়ে নামতে হবে, ঠিক আছে, কম করে হলো। এটা আমি একেবারে মানে সবচেয়ে মানে কনজারভেটিভ মানে মেথডে হিসাব করেছি, যে সবকিছু কম 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 করে ধরে ন্যূনতম এত নিচে হইলে হবেই না, সেইভাবে হিসাব করে ক্যালকুলেট করে বের করে দেখেছি এটা কম 20 লাখ টাকা লাগবে, ঠিক আছে। তো এই টোটাল সাপোর্টের জন্য এটা আপনারা পরে আমাকে জানিয়েন এক সময় যে আপনারা ওয়ান টাইম কত দিতে রাজি আছেন,
আর হচ্ছে যে মান্থলি কোনো ফি প্রয়োজন নেই। আর তাহলে প্রোডাক্ট যেহেতু আপনার হাতে থাকছে না, ক্যাশ অন ডেলিভারি হচ্ছে, তাহলে প্রোডাক্ট আপনার কাছে যাবে, মানে প্রফিট আপনার কাছে যাবে কিভাবে? খুব সহজ। কুরিয়ার সার্ভিস গুলো হচ্ছে যে সপ্তাহে একবার বা দুইবার হচ্ছে যে পেমেন্ট করে, আমরা দুইবারের ঝামেলায় যাব না, একবার পেমেন্ট করবে এবং হচ্ছে যে ওই পেমেন্টের দ্বিতীয় দিন তৃতীয় দিনের দিন হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রথম সপ্তাহে হচ্ছে যে 7 দিন যোগ 3 দিন 10 দিন লাগবে। এরপরে পেমেন্ট থেকে হচ্ছে যে প্রতি 7 দিন পর পর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকতে পারে, এবং আপনারা হচ্ছে যে এটা মানে ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে? এইভাবে আমরা একটা টোটালি ট্রান্সপারেন্ট একটা সিস্টেম বিল্ড করতে চাচ্ছি, এবং সেই সিস্টেম বিল্ড করার ক্ষেত্রে প্রথম হচ্ছে যে আমরা 20 জনকে নিয়ে শুরু করব। মানে কারণ আমি 20 জনের বেশি প্রথমে অ্যাফোর্ড করতে পারবো না, তাদের গাইডেন্স আছে, মনিটরিং আছে। টোটাল সেট আপে শুরু করলে হচ্ছে যে অনেক ধরনের লুফলস বেরোবে, সেই লুফলস গুলো হচ্ছে যে ক্রিয়েট মানে ইয়ে করা। দেন এই 20 জনের পাইলট প্রজেক্ট, 3 মাসের পাইলট প্রজেক্ট সম্পন্ন হলে ফার্স্ট জানুয়ারি থেকে আরো 100 জন নিয়ে শুরু করব, যেখানে হচ্ছে যে তাদের নিয়ে চলবে হচ্ছে যে জুন পর্যন্ত। এইভাবে আমি একটা উদ্যোগ নিয়েছি। আজকে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম এটা নিয়ে কথা বলতে বলতে। তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন, আমাকে জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের সবার কাছে ডেফিনেটলি আছে। একটু আগে হচ্ছে যে ইয়ে দিয়েছি, কি বলে, আপনাদেরকে মেসেজ দিয়েছি গ্রুপে জয়নিং লিঙ্ক, অথবা কন্টেন্ট নিনজাতেও আমি আছি। ওইখানে আমার হচ্ছে যে ফেসবুক হচ্ছে যে ইয়ে আছে, আইডি আছে। আপনারা জাস্ট হচ্ছে যে আমাকে একটু মেসেজ করে দিবেন, তাহলে হচ্ছে যে আমি মোটামুটি হচ্ছে যে 20 জনকে রেডিমেড অবস্থায় পেয়ে গেলে 20 জনকে রেডিমেড সাথে হচ্ছে যে একটা মানে ছোট ইয়ে দিয়ে দিবেন যে এটার জন্য হচ্ছে যে কি বলে, এই যে 20 লাখ টাকার যে হচ্ছে যে টোটাল সাপোর্ট, এটার জন্য হচ্ছে যে ওয়ান টাইম আপনি কত টাকা দিতে ইচ্ছুক, এটা একটু নোট দিয়ে দিন। এটা আমার একটা মানে বলতে পারেন পার্ট অফ সার্ভে। আপনি বললেন যে আমি 2 লাখ টাকা দিতে ইচ্ছুক, তার মানে এই না যে আমি আপনাকে 2 লাখ টাকাই চার্জ করবো। আমি খুব মিনিমাল একটা হচ্ছে যে চার্জ ধরে রেখেছি। ওইটা হচ্ছে যে শুধুমাত্র একটা এন্ট্রি ব্যারিয়ার। কেন এন্ট্রি ব্যারিয়ার? অনেকেই অনেক কিছু নিয়ে অনেক আবেগ নিয়ে শুরু করে, কিন্তু শুরু করে আর শেষ করেন না, লেগে থাকেন না। তো আপনি যখন একটা মিনিমাম ফি না দিয়ে জয়েন করবেন, তখন এই আগ্রহটা হারিয়ে যাবে। যেমন দেখেন, সব বাদ দেন, আজ এই কোর্সের মানে আপনারা যারা জয়েন করেছেন তাদের 80% কি হচ্ছে যে 600 টাকা ফি দিয়ে জয়েন করেছেন, এবং তার ফলাফল হলো 350 জনের মধ্যে হচ্ছে যে আজকের ক্লাসে মাত্র 93 জন। আপনারা যদি 6000 টাকা দিয়ে জয়েন করতেন, আজকে 350 জনের মধ্যে এখানে অবভিয়াসলি 300+ মানুষ পাওয়া যেত। কারণ টাকা হচ্ছে যে টাকার জ্বলা, মানে টাকার যে জ্বলুনি, এটা হচ্ছে যে সবচেয়ে বড় জ্বলুনি আর কি। তো একটা মিনিমাম হচ্ছে যে ইয়ে না দিলে এত খাটবো কার জন্য খাটবো? খেটে খেটে দেখবো যে 2 সপ্তাহ পর উনি বলবেন, ভাই আমার তো প্রচন্ড পেট ব্যথা, মাথা খারাপ, মন খারাপ, গার্লফ্রেন্ড শেখা দিছে, বউ বকা দিছে, আমার ভাই মন টন ভালো নেই, আমারে মাফ করে দিন, অথবা ফোনই ধরলেন না। তো এটা অভিজ্ঞতা থেকে বলছি আর কি, এটা অভিজ্ঞতা থেকে বলছি। এই কারণে হচ্ছে যে এটা আমাকে একটু ইনবক্স করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে অ্যালাউড, ঠিক আছে? ইভেন কেউ যদি দেশের বাইরে বসে করতে চান, কারণ আপনার ফিজিক্যাল কোনো মুভমেন্টের প্রয়োজন নাই, আপনার শুধু মাথা, নিজের পরিশ্রম, আর একটা হচ্ছে যে ল্যাপটপ আর ডেস্কটপ অথবা মোবাইল, একটা ডিভাইস যেটা নেটে কানেক্ট হতে পারে। এই 3টা জিনিস থাকলেই হচ্ছে যে এনাফ। এখানে চ্যাটে লেখার দরকার নাই, ইনবক্সে হচ্ছে যে দিয়ে দিবেন যে আপনি জয়েন করতে চান, এবং এই যে 20 লাখ টাকার হচ্ছে যে এগেইনস্টে, 20 লাখ টাকার সাপোর্টের এগেইনস্টে মিনিমাম 20 লাখ টাকার সাপোর্টের এগেইনস্টে আপনি হচ্ছে যে কত টাকা ফি দিয়ে জয়েন করতে ইচ্ছুক, ঠিক আছে? প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট সব চাইনিজ প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট সব শেয়ার করবো, সমস্যা নেই। তো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। তার আগে আমরা একটু ব্রেকআউট রুমে যাব। আজকে একটু ক্লাস লম্বা সময় ধরে চলবে, আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন। না, 12টার আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, 12টা পর্যন্ত যাব না। তো ব্রেকআউট রুমে গিয়ে আমরা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো ডিসকাস করেছিলাম, লাস্ট ক্লাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? লাস্ট ক্লাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো মূল ক্লাসের পরে আলোচনা হলে অবশ্যই ভালো হতো। মানে প্রতিদিন একটু শুরুতে মানে খোশ গল্প করি, অন্যরা জয়েন করতে করতে যেন মানে কোনো কিছু মিস করে না ফেলেন। আজকে একটু হচ্ছে যে দেরি করে ফেলেছি আর কি, একটু বেশি লম্বা আলোচনা করে ফেলেছি। যাও, তো লাস্ট ক্লাসে আমরা কি কি করেছি, কতটুকু বুঝেছি, কোন জায়গায় বুঝিনি, এটা নিয়ে একটু সবাই মিলে আলোচনা করব। যেহেতু সময় কম, আমি 15 মিনিট সময় দিচ্ছি, এবং এবং
আমরা খুব ছোট রুম ক্রিয়েট করব, 3 থেকে 4 জনের রুম ক্রিয়েট করব, যাতে করে হচ্ছে যে আমরা সবাই কথা বলতে পারি। এবং আপনারা বাদ যাবে না একটি শিশু স্টাইলে ব্রেকআউট রুমে জয়েন করবেন প্লিজ। ব্রেকআউট রুম নিয়ে বেশ বড়সড় একটা অভিযোগ এসেছে যে আপনারা ব্রেকআউট রুমে চুপচাপ থাকেন। আপনারা ব্রেকআউট রুমে একটু আলোচনায় যদি না করলেন তাহলে নেটওয়ার্কিং হবে কিভাবে, আর আইডিয়া শেয়ারিং, নলেজ শেয়ারিং বা হবে কিভাবে? আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা সামনে থেকে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন এবং একটু অ্যাক্টিভ হবেন, না হলে যারা অ্যাক্টিভ হতে চান তারাও আসলে খুব কষ্ট পান। তো আমরা সবাই মিলে একটু অ্যাক্টিভ হই, কারণ যত অ্যাক্টিভ হব যেখানেই যাই না কেন সেখান থেকেই হচ্ছে যে কিছু না কিছু জানার আছে, কিছু না কিছু শিখার আছে। এবং এই শিক্ষাগুলোই আমাদের কিন্তু হচ্ছে যে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং আপনারা এক একজন সম্ভাবনাময় উদ্যোক্তা, এবং উদ্যোক্তাদের সবচেয়ে বড় পুঁজি কিন্তু তাদের এই মুখ। কথা যদি না বলেন তাহলে হচ্ছে যে কানেক্টিভিটি বাড়বে না, এবং কানেক্টিভিটি না বাড়লে কিন্তু হচ্ছে যে অনেক কিছুই দিন শেষে মিস করে যাবে। তো মূল আলোচনায় চলে যাই আমরা। আজকে আমাদের একটা মারাত্মক টপিক আছে, সেটা হচ্ছে যে কন্টেন্ট তৈরি করলাম। এই যে লেখার থেকে হচ্ছে যে হেডলাইন বানাইলাম, হেডলাইন থেকে হচ্ছে যে গ্রাফিক্স এর আইডিয়া বের করলাম, গ্রাফিক্স এর আইডিয়া থেকে আমরা ভিডিও তৈরি করলাম। হ্যাঁ, এই যে সেখান থেকে হচ্ছে যে ইভেন ইবুক তৈরিরও হচ্ছে যে কিছু আইডিয়া দিয়েছি। তো এই জায়গাগুলো থেকে এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করলাম, এই কন্টেন্ট গুলো হচ্ছে সুন্দরী কন্যার মতো আর কি। কিরকম সুন্দরী কন্যার মতো? ধরেন খুব সুন্দরী একজন কন্যা বা খুব সুদর্শন একজন পুরুষ অন্ধকারে বসে খুব চমৎকার ভাবে হাসি দিচ্ছেন, কিন্তু অন্ধকার, তাকে কেউ দেখতে পাচ্ছেন না। ওনার এই সৌন্দর্য অন্যদেরকে বিমোহিত করার ক্ষমতা হারাবে। তাহলে আলোটা কোথায়? আলোটা কি? আলোটা হচ্ছে প্রচারণা বা প্রমোশন। এই প্রচারণা বা প্রমোশন নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, এই কন্টেন্ট যদি হচ্ছে যে প্রচারণা না পায়, এই কন্টেন্ট যদি হচ্ছে যে অন্যদের কাজ পর্যন্ত না পৌঁছায়, তাহলে এই কন্টেন্টের আসলে কি কোনো দাম আছে? কোনো দাম নেই, রাইট? তাহলে এই যে কন্টেন্ট অন্যদের কাছে পৌঁছে দেওয়ার ওয়েটা কি? ধরেন মোটা দাগে হচ্ছে যে এই ওয়েগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। নাম্বার 1 ওয়ে ইজ, এটাকে আমরা বলি অর্গানিক প্রমোশন। যে কোনো টাকা টুকা খরচ না করে আমরা যে প্রমোশনটা করি, এই প্রমোশনটাকে আমরা বলি অর্গানিক প্রমোশন। ঠিক আছে? আরেকটা ভাগ হলো পেইড প্রমোশন, টাকা খরচ করে যখন আমরা প্রমোশন করি। তো শুনতে অর্গানিক প্রমোশন খুব লুক্রেটিভ লাগে, যে টাকা খরচ করতে হবে না, বিনা টাকায় প্রমোশন হয়ে যাবে। শুনতে যতটুকু লুক্রেটিভ লাগে, বিষয়টা আসলে ঠিক অতটা লুক্রেটিভ না। কারণ কারণ দেখবেন যে অর্গানিক যে কোনো কিছু, এটা গ্রোথ খুব ধীরে ধীরে হয়, এবং যখন এটা হাইব্রিড হয় খুব দ্রুত গ্রোথ হয়। ঠিক আছে? তো দুইটাই প্রয়োজন। যে কোনো একটা ব্যবসায়ের জন্য দুইটাই আসলে প্রয়োজন। অর্গানিক প্রমোশন যেমন প্রয়োজন, ঠিক তেমনি পেইড প্রমোশনও প্রয়োজন। এবং অর্গানিক প্রমোশন কোনগুলো? ধরেন এই যে কন্টেন্ট নিনজা গ্রুপে আপনারা লিখছেন, এই লেখাগুলো হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে 200-300 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দিস ইজ অর্গানিক প্রমোশন। এবং ধরেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড বিভিন্ন গ্রুপে যখন আপনি লিখছেন, কন্টেন্ট দিচ্ছেন, শুধু লেখা না, কন্টেন্ট গুলো দিচ্ছেন, অর্গানিক প্রমোশন। ইউটিউবে যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে বা ইউটিউবের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, অর্গানিক প্রমোশন। ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে যখন হচ্ছে যে ওয়েবসাইটে আপনি ভিজিটর নিয়ে আসছেন, অর্গানিক প্রমোশন।
এরকম বিভিন্ন ভাবে আমরা অর্গানিক প্রমোশন করি। তাহলে কেন বললাম যে অর্গানিক প্রমোশন শুনতে যতটা লুক্রেটিভ শোনায়, আসলে বিষয়টা অতটা লুক্রেটিভ না কেন? কারণ হলো অর্গানিক প্রমোশন, ধরেন আপনি একটা মানে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, তো যিনি যত বড়ই দক্ষ হন না কেন, যদি মোটামুটি মানের হচ্ছে যে কিওয়ার্ড, মোটামুটি কম্পিটিশনের কিওয়ার্ড হয়, তাহলে যদি কোনো অবৈধ কোনো পন্থা ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে মোটামুটি হচ্ছে যে ওইটা ফার্স্ট পেজে মানে র্যাঙ্কিং এ উঠে আসতে, সার্চ দিলেন, সার্চের হচ্ছে যে প্রথম পেজে উঠে আসতে মোটামুটি 2 থেকে 3 মাস সময় লেগে যায় আর কি। কখনো কখনো আরো একটু কম লাগে, কখনো কখনো আরো অনেক বেশি লাগে। তাহলে এই যে 2 থেকে 3টা মাস ওয়েট করা, ধৈর্য ধরে ওয়েট করা, এটা অনেকের কাছে হচ্ছে যে ব্যয়বহুল হয়ে যায়। ব্যয়বহুল হয়ে যায় কি কারণে? যে ধৈর্য ধরে ওয়েট করতে হচ্ছে, ততদিন বিজনেসটাকে টিকিয়ে রাখতে, ওখান থেকে কবে সেল আসবে কবে আসবে না, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু সেল আসবে এটা কনফার্ম, কিন্তু কবে আসবে আমরা জানি না। এটা একটা বিষয়। আবার ধরেন কোনো একটা বড় সড়ো গ্রুপে মোটামুটি হচ্ছে যেখানে 2,000, সরি 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ মেম্বার আছে, সেখানে আপনি প্রমোশন করবেন অর্গানিক প্রমোশন। সেখানেও আবার হচ্ছে যে বিভিন্ন গ্রুপের বিভিন্ন রুলস, সেই রুলস মেনটেন করে নিজেকে এস্টাবলিশ করে ওই কম্পিটিশনে ফাইট করে সবার সাথে রিলেশন বিল্ড আপ করে আপনার যে মানে উঠতে যে সময়টা লাগবে, এটাও একটা মানে যথেষ্ট ভালো সময়। এবং এটার পিছনে যে পরিমাণ শ্রম এবং মেধা এবং সময় দিতে হবে, সেটাও একটা বড়সড় বিষয়। অর্গানিক কন্টেন্টের, দুঃখিত, অর্গানিক কন্টেন্টের অর্গানিক কন্টেন্টের হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে এটার পিছনে শ্রম দিতে হয়, মেধা দিতে হয় এবং সময় দিতে হয়। এটাই এটার প্রাইস। অর্থাৎ অর্গানিক এবং এই 3টা জিনিসের যদি হচ্ছে যে আপনি ভ্যালু কস্ট ভ্যালু হিসাব করেন, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে যে একেবারে ফ্রি না। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফ্রি, একেবারে ফ্রি না। ঠিক আছে। আর পেইড প্রমোশন যেটা, অর্গানিক প্রমোশনের বদলে আপনি যদি পেইড প্রমোশনে যান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মূল হচ্ছে যে মানিটারি ইনভেস্ট করতে হয়, টাকা টুকা খরচ করতে হয়, এবং সেই সাথেও ওইখানে হচ্ছে যে মেধা খরচ করতে হয়। এবং মেধাটা হচ্ছে যে আপনি যদি নিজে খরচ করতে না চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অন্য কারো মেধা কিনে নিতে পারেন। দ্যাটস ইট। তাহলে কখন আমরা কোনটায় যাব, কোনটায় আদৌ মানে কোনটায় একেবারেই যাব না, বা কোনটায় বেশি ফোকাস করব, সেই জায়গাটায় যাওয়ার আগে আমাদের হচ্ছে যে একটু প্ল্যান করে আগাতে হবে। কারণ প্ল্যান করে না গেলে মাঝপথে খুব কষ্ট হয়, বিপদ বাড়ে, ঝুঁকি বাড়ে। তো ওই প্ল্যান করে আগানোর জন্য আমাদের যে বিষয়টা হিসাব করতে হয়, সেটা হচ্ছে যে পুরো প্ল্যানটাকে 3টা ভাগে ভাগ করে ফেলা। শর্ট টার্ম প্ল্যান, মানে শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল। আপনার শর্ট টার্ম গোল কি? আপনার শর্ট টার্ম গোল, এটাকে আপনি ডিফাইন করে ফেলবেন যে আমার শর্ট টার্ম গোল হচ্ছে যে ডেইলি আমার 20টা প্রোডাক্ট সেল করতে হবে। ডেইলি যদি ডেইলি যদি 20টা প্রোডাক্ট সেল করতে হয়, মানে করতে পারি, তাহলে আমি মাসের মান্থলি যে ব্রেক ইভেন পয়েন্ট আছে সেটাই পৌঁছাতে পারবো। এই ব্রেক ইভেন পয়েন্টটা গোল সেটিং এর জন্য, বিজনেস গোল সেটিং এর জন্য এই ব্রেক ইভেন পয়েন্টটা কিন্তু খুব জরুরি। এই ব্রেক ইভেন পয়েন্টটা কি? ধরেন কথার কথা, আপনি একটা বিজনেসে হচ্ছে যে 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, তাহলে প্রথমেই ক্যালকুলেট করবেন। এই ক্যালকুলেশনের এই জায়গাগুলো কিন্তু হচ্ছে যে লস করলে খুব বিপদ আর কি। এই ক্যালকুলেশনের জায়গাগুলো মিস করবেন না, তাহলে হচ্ছে সামনে আগানো খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমেই আপনি ক্যালকুলেট করবেন, যে আপনি 1 লাখ টাকা যদি হচ্ছে যে বিজনেসে ইনভেস্ট না করে আপনি যদি ব্যাংকে রেখে দিতেন বা অন্য কোথাও রাখতেন, সেখান থেকে কি পরিমাণ প্রফিট আসতে পারত। তো আমি ধরে নিলাম, যদিও অ্যাকচুয়াল অ্যামাউন্ট মে ভ্যারি, কম বেশি হতে পারে, আমি জাস্ট মানে উদাহরণটা বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম, সেটা হলো যে 1 লাখ টাকায় আপনি মাসে 1,000 টাকা পেতেন, বা 2,000 টাকা পেতেন, বা 500 টাকা পেতেন, এটা ধরে নিলাম। তাহলে এই 500 টাকা যোগ করলেন। ঠিক আছে, 500 টাকা যোগ করলেন প্রথমে, এই যে ইনভেস্টমেন্টের রিটার্ন, নাম্বার 1। নাম্বার 2, আপনি এই যে বিজনেসে যে সময়টা দিচ্ছেন, আপনি নিজে নিজে যে সময়টা দিচ্ছেন, এই সময়টা অন্য কোনো জায়গায় এই সেম পরিমাণ ইফোর্ট দিলে আপনার কি পরিমাণ হচ্ছে যে স্যালারি হতো। যেমন ধরেন খুব সিম্পল, আমি হচ্ছে যে এখানে জয়েন করার আগে, আমার নিজের বিজনেসে জয়েন করার আগে আমি সব মিলিয়ে হচ্ছে যে মাসে 2.5 লাখ টাকা আর্ন করতাম মিনিমাম, যে মাসে মানে স্যালারি এবং হচ্ছে যে স্যালারি পাইতাম
অফিস টাইমের বাইরে খাপ মারতাম, এখানে ওখানে অ্যাডভাইজারগিরি করে বেড়াইতাম। ঠিক আছে, সবকিছু মিলে 2.5 থেকে 3 লাখ টাকা হচ্ছে যে মোটামুটি একটা অ্যামাউন্ট ছিল। তাহলে আমি হচ্ছে যে যখন শুরু করলাম, আমি ধরে নিলাম যেহেতু জিরো ইনভেস্টমেন্টে শুরু করেছে, আমার হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট আমি ধরে নিলাম 3 লাখ টাকা। যে মাসে যদি 3 লাখ টাকা আমার হচ্ছে যে ইনকাম হয় বলতে সব খরচ টরচ বাদ দিয়ে, দেন ঠিক আমি হচ্ছে যে ব্রেক ইভেন ক্রস করতে পারবো, রাইট? তাহলে এই যে নিজের স্যালারিটা ধরে নেবেন, আপনার এই বিজনেসের পিছনে আপনি যে ইফোর্টটা দিচ্ছেন, এই ইফোর্টের হচ্ছে যে এগেনস্টে আপনি কতটুকু হচ্ছে যে স্যার এই ইফোর্টটা অন্য জায়গায় দিলে আপনি কতটুকু কি করতেন, কতটুকু স্যালারি পেতেন। অথবা আপনার এই ইফোর্টটা, এটা ক্যালকুলেট করা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার এই ইফোর্টটা যদি আরেকজনকে দিয়ে দেওয়া হইতে চান, যে ঠিক আছে আমি এখানে কোনো কিছু করব না, সারেন্ডার, আমি আরেকজনকে এই চেয়ারে বসিয়ে দেবো, সেই ইফোর্টটা দেবে, টোটাল বিজনেসটা আমি যেভাবে করছি সেভাবে সে সামলে নেবে। তাহলে তাকে কত স্যালারি দিতে হবে, ওই স্যালারিটা হচ্ছে যে আপনার স্যালারি। প্রয়োজনে মার্কেট যাচাই করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে যে ইনভেস্টমেন্টের রিটার্ন ধরলেন, আপনার হচ্ছে যে কি ধরলেন, স্যালারি ধরলেন, সারা মাসে আপনার কত খরচ হতে পারে। এখন বলতে পারেন যে আমি তো বাসায় বসে হচ্ছে যে বিজনেস করি, আমার আলাদা অফিস লাগে না, এটা লাগে না, ওইটা লাগে না। না, আপনি একটা কি করবেন, আপনি একটা হচ্ছে যে মানে বাসার ভাড়ার একটা পোর্শন ধরে নেবেন কতটুকু ব্যয় হয়। এইটা যদি হচ্ছে আরেকজনের বাসায় বসে যদি এই কাজ করতে চাইতেন, তাকে কত দেওয়া লাগতো, ঠিক আছে? আরেকজনের বাসায় বসে যদি এই কাজ করতে চাইতেন তাহলে তাকে কত দেওয়া লাগতো, এগুলো ধরে নেবেন। এরকম করে করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং খুঁটিনাটি, একটা পেন্সিল ইউজ হলে ওই পেন্সিলের হচ্ছে যে দাম পর্যন্ত ধরবেন, ধরে ক্যালকুলেট করবেন যে হচ্ছে যে আপনার ব্রেক ইভেনে পৌঁছাইতে হলে আপনার কত প্রয়োজন। হ্যাঁ, শুরুতে হচ্ছে যে প্রথম দিকে আপনার হচ্ছে যে কষ্ট হবে, ওই টার্গেটটা মাথায় থাকলে আপনার পেইন বাড়বে, যে আল্লাহ আমি তো কিছুই আগাইতে পারলাম না, ফ্রাস্ট্রেশন বাড়বে। কিন্তু এটাকে আপনাকে যেন অলস করে না ফেলে, এটা যেন আপনাকে পিছিয়ে না দেয়, এটা যেন আপনার গতি আরো বাড়িয়ে দেয়। বুঝলেন? এইভাবে টোটাল ধরে 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 এক এক করতে 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 আপনি টোটাল হিসাব করলেন যে আমার সারা মাসে 1 লাখ টাকা হচ্ছে যে আর্ন হলে আমি হচ্ছে যে লাভ লস সমান সমান থাকবে। Right? আর পেয়ে গেলেন আপনি 1 লাখ টাকা আর্ন হতে হবে, right? এবার এই 1 লাখ টাকা তুলতে হলে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, এই প্রোডাক্ট বা সার্ভিস থেকে মানে সার্ভিস হলে সার্ভিসটা প্রডিউস করার জন্য আপনার যে কস্টিং, এই খরচগুলোর বাইরে আপনার যদি কোনো অ্যাডিশনাল কস্টিং থাকে, সেই খরচটা বাদ দিবেন। ধরেন সিম্পল, যে আপনি হচ্ছে যে শাড়ি বিক্রি করছেন, তাহলে শাড়িটা কিনতে একটা খরচ হচ্ছে, আমি ধরে নিলাম শাড়িটা কিনতে 100 টাকা খরচ হচ্ছে, ধরে নিলাম জাস্ট একটা অ্যামাউন্ট, শাড়িটা কিনতে 100 টাকা খরচ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বাসা পর্যন্ত আনতে হচ্ছে যে শাড়ি প্রতি 2 টাকা খরচ যাচ্ছে, সেটাকে হচ্ছে যে মানে প্যাকেট ট্যাকেট করে এটাকে পিছনে আরো হচ্ছে যে 2 টাকার মেটেরিয়াল যাচ্ছে, এবং এবং প্রতি শাড়ি আপনি 150 টাকা করে বিক্রি করছেন, তো ধরে নিলাম যে 110 টাকা হচ্ছে যে আপনার কস্টিং, 40 টাকা প্রফিট, এটুকু ধরে নিলাম। এবার আপনি হিসাব করলেন যে হচ্ছে যে দিন শেষে আমার হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে 500 টাকা। তাহলে এবার কয়টা শাড়ি সারা মাসে বিক্রি করলে আপনার 500 টাকা আসবে, ঠিক আছে? এটা 500 কে 40 দিয়ে ভাগ দিলে আপনার বেরিয়ে যাবে। আমি যদি এরকম ধরি যে হচ্ছে যে এক একটা শাড়িতে আপনার 400 টাকা প্রফিট থাকে 40 টাকার জায়গায়, তাহলে হচ্ছে যে 1 লাখকে 400 দিয়ে ভাগ দেন, ডিভাইডেড বাই 400, 250 শাড়ি বিক্রি করলে হচ্ছে যে আপনার ব্রেক ইভেন আসবে, ঠিক আছে? এটাকে ভাগ দেন হচ্ছে যে 26 দিয়ে, কারণ সপ্তাহে 4 দিন ছুটি, ঠিক আছে? উদ্যোক্তা হয়েছেন বলে হচ্ছে যে পুরো 30 দিনই হচ্ছে যে মাথার ঘাম পায়ে ফেলে বা পার ঘাম মাথায় তুলে পরিশ্রম করতে হবে, এটা বেশি দিন টিকা সম্ভব না। কারণ হচ্ছে যে অনেকে আমরা ভুল করি, যেটা আমরা মনে করি ঠিক আছে 3টা মাস দুমায় খাটি, তারপর সব ঠিক হয়ে যাবে। একজন উদ্যোক্তা কখনোই সব ঠিক হয় না। উদ্যোক্তা জীবন মানে প্রতিদিন আপনার নতুন নতুন এক একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিন আপনার যদি হচ্ছে নতুন এক গাদা করে চ্যালেঞ্জ আপনার সামনে না আসে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার গ্রোথ হচ্ছে না, আপনার কোনো বিকাশ হচ্ছে না, আপনি হয়তোবা কোনো একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, আটকে গিয়েছেন। উদ্যোক্তা জীবন আরামের জীবন না। অতএব হচ্ছে যে 4টা দিন ছুটি ধরে নিবেন, তাহলে এই যে ভাগ দিলাম হচ্ছে যে 26 দিয়ে, কত 250 ভাগ 26, ডেইলি আপনার 9.61 বা 10টা করে হচ্ছে যে প্রোডাক্ট সেল করতে হবে। এইবার আপনি প্ল্যান করবেন এই 10টা প্রোডাক্ট সেল করার জন্য, এই 10টা প্রোডাক্ট সেল করার জন্য আপনার কি করতে হবে।
অর্গানিকে কি করতে হবে, পেইডে কি করতে হবে, খুব সিম্পল ক্যালকুলেশন। আপনার মাথায় 250 প্রোডাক্টের বোঝা নেই, আপনি প্রতিদিন ক্যালকুলেট করবেন দিনে আপনার 10টা প্রোডাক্ট সেল করতে হবে। সেটা সেল করার জন্য যদি আপনার রাস্তায় নামতে হয় রাস্তায় নামবেন, সেটা যদি অনলাইনে বসে সেল করতে পারেন অনলাইনে সেল করবেন, সেটা যদি অর্গানিক মার্কেটিং দিয়ে কোনো একটা গ্রুপে 1টা 2টা 5টা 10টা গ্রুপে হচ্ছে যে গিয়ে যদি হচ্ছে যে সেল করে ফেলতে পারেন, সেল করে ফেললেন। সেটা যদি হচ্ছে যে সেল করার জন্য যদি আপনার লাইভ করতে হয়, আপনার ভিডিও করতে হয়, হোয়াট এভার ইট টেক্স ইন লিগাল ওয়ে, ইউ হ্যাভ টু ডু এভরিথিং। হোয়াট এভার ইট টেক্স ইন লিগাল অ্যান্ড ইথিক্যাল ওয়ে, ইউ হ্যাভ টু ডু এভরিথিং। এবং সেটা করতে গিয়ে যদি হচ্ছে যে আপনার প্রমোশন করতে হয়, ঠিক আছে, সেটা আপনি করবেন। এইভাবে হচ্ছে যে প্ল্যান করে নেবেন। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু র্যাঙ্কিং করি কন্টেন্ট প্রমোশন নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু র্যাঙ্কিং করি যে কন্টেন্ট প্রমোশন নিয়ে, তাহলে কি কি সুযোগ আছে। প্রোডাক্ট বা সার্ভিস দুইটা আলাদা আলাদা ভাবে আমি একটু ব্যাখ্যা করি, কারণ দুইটা নেচার দুই রকম। প্রোডাক্টের ক্ষেত্রে আসি, প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যে আপনার খুঁজে বের করতে হবে হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল যারা কম বেশি রেগুলার আপনার পণ্য কিনবে, তারা কোথায় আছে খুঁজে বের করতে হবে। যদি সেটা খুঁজে পান সেই জায়গায় নিজের কন্টেন্ট গুলোকে পাবলিশ করবেন, দুনিয়ার সব জায়গায় না। কারণ আজকে দুপুরে এক ভদ্রলোক এসেছিলেন, আমি হাসপাতালে ছিলাম, অনেকক্ষণ উনি ওয়েট করছিলেন আমার জন্য। তো আমি যখন হাসপাতাল থেকে ব্যাক করলাম, এসে দেখে যে উনি প্রায় 1 ঘন্টা বসে আছেন। খুব কষ্ট লাগলো যে আমার জন্য একজন এতক্ষণ বসে আছে। তো যাই হোক, তো ওনার সাথে বসলাম, উনি বললেন যে ভাই আমি হচ্ছে যে 2000-3000 গ্রুপে আমার লাইভ শেয়ার করি। প্রথম দিকে বেশ ভালো আসতো, কিন্তু আজকে 1 মাস ধরে আছে যে কোনো রিচ আসে না, যত শেয়ার করি কোনো রিচ আসে না। এবং হচ্ছে যে ভালো মতো দেখে টেকে বুঝলাম যে হচ্ছে যে অনেকগুলো গ্রুপ থেকে ওনার হচ্ছে যে কি করা হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে। গ্রুপের হচ্ছে যে অ্যাডমিনরা বিরক্ত হয়ে বা এডিটররা মডারেটররা বিরক্ত হয়ে ওনার পেজকে রিপোর্ট করেছেন, এটা কন্টিনিউয়াস ডিক্লাইন করেছেন, যে কারণে ওনার হচ্ছে যে রিচটা পড়ে গিয়েছে। আমরা যখন ধরে ধরে বললাম, তিনি বললেন যে এইভাবে করলে হবে না। তাহলে যে না, কোনো সুযোগ নেই, 3000 গ্রুপে শেয়ার করার দরকার কি। ভালো মতো হচ্ছে যে 10টা জায়গায় যদি ঠিক মতো শেয়ার করতে পারেন এবং সেই জায়গায় যদি আপনার পজিশন তৈরি করতে পারেন, এমনিতেই হচ্ছে যে আপনার মানে ভিউ আসবে। কারণ ওনার প্রায় 50,000-এর পেজ মানে শুরুর দিকে যখন এরকম গণহারে শেয়ার করতেন, হচ্ছে যে এভারেজে হচ্ছে যে লাইভ থাকতো সবসময় 150-200 জন মানুষ, মোটামুটি 5K 10K ভিউ হয়ে যেত। কিন্তু যখন উনি পানিশমেন্ট খেলেন, এখন থেকে লাইভে 10 জন 20 জনের বেশি কখনোই পান না, 1000-1500-এর বেশি ভিউ ওঠে না। ঠিক আছে, এরকম গণহারে, মানে প্রথম কথা হচ্ছে যে প্রমোশনের ক্ষেত্রে প্রথম যে জায়গার লোভটা বাদ দিতে হবে, সেটা হচ্ছে গণহারে শেয়ার করার লোভ বাদ দিতে হবে। গণহারে শেয়ার করবেন, এটা গণহারে শেয়ার করার জিনিস না। খুঁজে বের করুন, 5টা গ্রুপ খুঁজে বের করুন। কারণ গ্রুপের কথা, ফেসবুক গ্রুপের কথা কেন বলছি, কারণ ফেসবুক হয়তোবা ভবিষ্যতে, মানে ফেসবুক এখনো গ্রুপের কোনো পোস্ট কিন্তু অ্যাড দেওয়ার সুযোগ করে দেয়নি, কিন্তু ফেসবুক ভবিষ্যতে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে গ্রুপকে, মানে গ্রুপের পোস্ট গুলো হচ্ছে যে রেস্ট্রিক্টেড করে ফেলবে, অ্যাড দেওয়ার সুযোগ করে দিবে বা অন্য কোনো ভাবে এখান থেকে আর্ন করার সুযোগ বের করবে। যে কারণে ফেসবুক গ্রুপকে খুব হাইলাইট করছে, গ্রুপের পোস্ট গুলো টাইমলাইনে নিয়ে আসছে বেশি বেশি। এবং 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 যেটা বিষয় সেটা হচ্ছে যে এখন গ্রুপের রিচ অনেক বেশি। গ্রুপ মানে পার্সোনাল প্রোফাইল বলেন, পেজ বলেন, আর হচ্ছে যে কি বলেন, গ্রুপ বলেন, এই তিনটার মধ্যে গ্রুপের রিচ অনেক বেশি। তাহলে গ্রুপটাকে হচ্ছে যে ধরেন ভালো দেখে, অ্যাক্টিভ দেখে 2 থেকে 3টা 5টা 10টা হাইয়েস্ট, 10টা বেশি গ্রুপ মেনটেন করা খুব ডিফিকাল্ট। এই 10টা গ্রুপে অর্গানিক পোস্ট দেন, এঙ্গেজমেন্টাল পোস্ট দেন, এঙ্গেজমেন্টাল পোস্ট সম্পর্কে আপনারা জেনেছেন। আপনারা হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট দেন, যে কন্টেন্ট গুলো দেখে অন্যরা কানেক্টেড হবে, তাদের উপকারী হবে, ওই গ্রুপের রিলেটেড কন্টেন্ট দিবেন। ধরেন হচ্ছে যে স্টুডেন্টদের একটা গ্রুপ, সেখানে গিয়ে মানে কিভাবে হচ্ছে যে মানে টিম ম্যানেজমেন্ট করতে হয় সেই পোস্ট দিয়ে যেমন লাভ হবে না। আবার উদ্যোক্তাদের একটা গ্রুপ, সেখানে এসে হচ্ছে যে কি করে হচ্ছে যে পড়া মুখস্থ করা যায় শর্টকাটে, সেই পোস্ট দিয়েও লাভ হবে না। আগে অবজার্ভ করেন ওই গ্রুপে কি ধরনের পোস্ট এঙ্গেজমেন্ট বেশি হয়, ওই গ্রুপগুলোতে হচ্ছে যে কি ধরনের পোস্ট মানুষ বেশি করে, এগুলো অবজার্ভ করেন, করে হচ্ছে যে সেই পালসটা বুঝেন, সেই পালস বুঝে কন্টেন্টটা শেয়ার করেন। এবং শুরুর কিছুদিন, অন্তত 1 মাস বা 1.5 মাস বা 2 মাস ওইখানে হচ্ছে ভালো করে জমায়ে আড্ডা জমায়ে, তারপর হচ্ছে যে ধীরে ধীরে ছাড়েন। আমরা গ্রুপে কিভাবে হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, গ্রুপে কিভাবে লাইক কমেন্ট শেয়ার বেশি পাওয়া যাবে, গ্রুপ থেকে কিভাবে সেল বেশি পেতে হবে, এটা নিয়ে তো টোটাল একটা ক্লাস ডেডিকেটেড ছিল আমাদের। অতএব একটু দেখে নিবেন,
আচ্ছা, ভিডিওর বিষয়ে একটু ছোট করে বলি, সেটা হলো আপনাদের হচ্ছে যে শুধুমাত্র লাস্ট ক্লাসের ভিডিওটা বাদে বাকি সমস্ত ভিডিও আপলোডেড হয়ে গেছে। লাস্ট ক্লাসের ভিডিওটা রেন্ডারিং চলছে। একটু আগে ব্রেকআউট রুমের ফাঁকে আমি খোঁজ দিলাম, আশা করি রাত 1টা-1:30টার মধ্যে রেন্ডারিং শেষ হয়ে যাবে। তখন আজকের এই ক্লাসটা বাদে পিছনের সকল ক্লাস আপনারা পেয়ে যাবেন। আর আজকেরটাও আশা করি কালকে রাতের মধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ এখন দুইজনের একটা টিম কাজ করছেন এটার পিছনে, এবং টিল নাও আমার টিম অফিসে বসে কাজ করছে আর কি। আজকে ওদের জন্য টার্গেট দিয়েছে, আজকে সারা রাত একটানা কাজ চলবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো গ্রুপের কিভাবে হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়াবেন সেটা নিয়ে একটা টোটাল ডেডিকেটেড ক্লাস আছে। ওই ক্লাসের ভিডিওটা একটু দেখে নিবেন। নাম্বার 1, পেজে কি করবেন, পেজের রিচ কিন্তু খুব কম। একটা মানে ছোট ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে যে পেজের রিচ খুব কম, এবং আপনাকে কি করতে হবে, ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন, আপনার পেজের যারা ফ্যান আছেন, এখন আর লাইকের সেই যুদ্ধের যুগটা নাই। এখন একটা পেজে 10 লাখ লাইক, আর একটা পেজে 2000 লাইক। এই দুইটা পেজের মধ্যে হচ্ছে যে ধরেন যে পেজে 10 লাখ লাইক সেই পেজের কেউ অ্যাক্টিভ না, তাদের ওয়ালে এই পেজের পোস্ট যায় না। আর পেজে যে 2000 লাইক দেওয়া আছে তার মধ্যে 1500 লোকই অ্যাক্টিভ, তাদের ওয়ালে এই পেজের পোস্ট নিয়মিত যায়। কোনটা বেশি ইম্পর্টেন্ট? সেকেন্ডটা বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল, রাইট? তাহলে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে যে নিয়মিত ক্যাম্পেইন চালিয়ে, প্রমোশন চালিয়ে, অফার চালিয়ে আপনার যারা হচ্ছে যে পেজের ফ্যান আছেন তাদেরকে হচ্ছে যে পেজটাকে সি ফাস্ট করিয়ে দিতে হবে। যেমন আমি একটু শেয়ার করি, শেয়ার স্ক্রিন দিই। ধরেন এইটা আপনার পেজ, এই পেজে আপনি কি করছেন, এখানে লাইক দিয়েছেন, ফলো সেটিংস, এই যে ডান পাশে ফলো সেটিংস থেকে সি ফার্স্টে ক্লিক করিয়ে নেবেন। ক্লিক করিয়ে স্ট্যান্ডার্ড নোটিফিকেশনটা স্ট্যান্ডার্ড করে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। তাহলে সি ফার্স্ট দিলে হবে কি, সি নিউ পোস্ট ফ্রম দিস পেজ এট দ্য টপ অফ ইউর নিউজ পেজ ফিড। তাহলে আপনি যদি হচ্ছে যে এরকম 1000 মানুষকে দিয়ে সি ফার্স্ট পূরণ করা মানে ফিল করাইতে পারেন, ওই 1000 মানুষের নিউজ ফিডের টপে উপরের দিকে কি হবে, উপরের দিকে হচ্ছে যে আপনার পেজের পোস্ট গুলো যাবে। এবং নোটিফিকেশনে স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন, অল নোটিফিকেশনস ফ্রম দিস পেজ আপ টু 5 পার ডে। দিনে 5টা হচ্ছে যে নোটিফিকেশন যাবে। দিনে আপনি যদি 10টা পোস্ট দেন তাহলে সেখান থেকে 5টা নোটিফিকেশন যায়, 5টা পোস্টের নোটিফিকেশন তাদের কাছে যাবে। দিনে অ্যাভারেজে আমরা 5টা পোস্ট খুব কম দিই, 2টা 3টা 1টা, 3টা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, যে আমরা 3টা পোস্ট অ্যাটলিস্ট ডেইলি দেওয়া, এটা আমি সবসময় সাজেস্ট করি। ঠিক আছে, 3টা পোস্টের মধ্যে একটা হচ্ছে যে আপনার মানে ক্লায়েন্টদের বা টার্গেট গ্রুপ, তাদের হচ্ছে যে আগ্রহ রিলেটেড। আপনার টার্গেট গ্রুপ যদি ইয়ং হয়, ইয়থফুল হয়, তারা যদি ক্লাব ফুটবল পছন্দ করে, আপনার হয়তো বা কোম্পানির সাথে, প্রোডাক্টের সাথে, সার্ভিসের সাথে ফুটবলের কোনো রিলেশন নেই, কিন্তু আপনি ক্লাব ফুটবল নিয়ে একটা পোস্ট দিলেন, ঠিক আছে, এটা করে তারা আগ্রহী হবে, ওইটাতে তারা এঙ্গেজড হবে। আরেকটা পোস্ট হইতে পারে প্রোডাক্টের পোস্ট, ঠিক আছে, প্রোডাক্টের পোস্ট আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড। আরেকটা পোস্ট হইতে পারে হচ্ছে যে এঙ্গেজমেন্টাল পোস্ট, সেটা ফান হইতে পারে, হিউমার হইতে পারে, ট্রিভিয়া হতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে যে পোস্ট হতে পারে, ঠিক আছে, যেটাতে মানুষ প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট হবে। সেটা সার্ভে হতে পারে, কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এই দুইটা দিয়ে আপনি যখন হচ্ছে যে আপডেট করবেন, এই ছোট্ট জিনিসটা হচ্ছে যে একটা ভিডিওর মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, যে প্রতি সপ্তাহে একটা অফার, স্পেশাল অফার যায় শুধুমাত্র 10 জনের জন্য। তো এই 10 জনের এই অফারটা কে নিতে পারবে, যার পেজে যার হচ্ছে যে কি করা থাকবে, এই যে হচ্ছে যে ফলো সেটিংস এ গিয়ে সি ফার্স্ট দেওয়া থাকবে এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে, রাইট? তার পেজেই কিন্তু হচ্ছে যে কি হবে, তারপর ওয়ালে হচ্ছে যে পেজের সবগুলো পোস্ট যাবে, এবং হচ্ছে যে আপডেট পাওয়ার মানে এই অফারের নোটিশ পাওয়ার সাথে সাথে হচ্ছে যে সে কি করবে, সেই অফারটা নিয়ে নিতে পারবে, রাইট? কি হতে পারে, যে অফারটা দিবেন হচ্ছে যে মাত্র 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য, এবং মানে খুবই মানে লুক্রেটিভ অফার, ঠিক আছে। সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের প্রফিটে কিছু লস দিয়ে হলে হচ্ছে যে তাকে দিন। কারণ তাকে যদি হচ্ছে যে একবার আপনি তাকে দিয়ে এটা যদি পূরণ করিয়ে দিতে পারেন, একবার তাকে দিয়ে যদি এটা পূরণ করিয়ে দিতে পারেন, তাহলে আজীবন যতদিন পর্যন্ত সে পেজটাকে আনলাইক না করবে অথবা আনফলো না করবে, ততদিন পর্যন্ত, বা এই সেটিংসে এসে চেঞ্জ না করবে, ততদিন পর্যন্ত তার ওয়ালে আপনার কি পেজের পোস্ট যেতে থাকবে। তাহলে এরকম যদি হচ্ছে যে আপনি 5000 মানুষকে
এরকম সি ফার্স্ট করিয়ে দিতে পারেন, এই সেটিংসটা ফিল আপ করিয়ে দিতে পারেন উইদাউট এনি অ্যাড, উইদাউট এনি কি কস্টিং, উইদাউট এনি কস্ট। আপনার কি হবে, তাদের ওয়ালে আপনার পোস্ট যেতে থাকবে, এবং ওয়ালে পোস্ট গেলে হচ্ছে যে মোটামুটি একটা অংশ তো ডেফিনেটলি এঙ্গেজড হবে। এবং এঙ্গেজমেন্টের হচ্ছে যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে ইয়ে করেন, কি বলে, ট্রিক্স গুলো ফলো করেন যেগুলো আমাদের এখানে শিখেছেন, তাহলে কিন্তু হচ্ছে যে আপনার জন্য এটা অনেক অনেক দ্রুত কাজ করবে। হ্যাঁ, তো এই বিষয়টা পেজের ক্ষেত্রে ফলো করতে পারেন। গ্রুপের ক্ষেত্রেও সেম, এমনিতেই গ্রুপের পোস্ট যায়। যেমন আপনারা অনেকেই কন্টেন্ট নিনজা গ্রুপে সি ফার্স্ট দিয়ে রেখেছেন, যারা দেননি তারা দিয়ে দিবেন, কারণ আমাদের এই গ্রুপটা হচ্ছে যে চমৎকার কন্টেন্ট আসছে একের পর এক। এবং আমরা আমাদের বেসমেন্টটা একটু গুছিয়ে নিয়ে আমি এই গ্রুপে কন্টিনিউয়াস হচ্ছে রিসোর্স শেয়ারিং করতে থাকবো। তাহলে আপনারা ভ্যালু অ্যাড করতে হবে, ভ্যালু দিতে হবে। কেন একজন আপনার পেজটা সি ফার্স্ট করবে, সেই অ্যান্সারটা তাকে দিতে হবে। কম দামে ভালো প্রোডাক্ট পান, এসব গদবাধা কথা না, তার জীবনে কিছু ভ্যালু অ্যাড করবে, তাকে আকর্ষণ করবে, এরকম কিছু হচ্ছে যে ক্যাম্পেইন দিতে হবে, যাতে করে সে স্বেচ্ছায় এসে সি ফার্স্ট দিয়ে যায় আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে যে ফেসবুক মানেই তো তরুণ, বয়স্ক মানুষের ফেসবুকে সময় দেওয়া বেশি দেখি না। আপনারা হয়তো বা চারপাশে দেখেন না, কিন্তু বয়স্ক মানুষ ধীরে ধীরে হচ্ছে যে ফেসবুকে বাড়তি সময় দিচ্ছেন, সময়ের পরিমাণ বাড়াচ্ছেন কিন্তু। ঠিক আছে, এবং এবং ওনারা কিন্তু হচ্ছে যে প্রচুর কেনাকাটা করেন। যেমন আমার শ্বশুর আব্বাকে মাসখানেক আগে ফেসবুকে প্রোফাইল খুলে দেওয়া হয়েছে, উনি মোটামুটি হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে ফেসবুক থেকে 2-3টা অর্ডারও প্লেস করে ফেলেছেন আর কি। ঠিক আছে, তো ওনার কারণ বয়স হয়ে গেলে মানুষ লোনলি হয়ে যাচ্ছে, এবং এই লোনলিনেস কাটানোর জন্য কিন্তু তারা ধীরে ধীরে হচ্ছে যে ফেসবুকের উপর ঝুঁকে পড়ছেন। ঠিক আছে, যদিও তরুণদের তুলনায় অনেক কম, কিন্তু তারপরে হচ্ছে যে একেবারে অ্যাভয়েড করে দেওয়ার কোনো সুযোগ নেই। তো পেজের ক্ষেত্রে এই কাজটা করবেন, গ্রুপের ক্ষেত্রেও সি ফার্স্ট করিয়ে রাখবেন। ঠিক আছে, গ্রুপে তাকে এঙ্গেজড করবেন, এবং কিভাবে এঙ্গেজ করবেন সেটা আমি শেয়ার করেছি। এবং আরেকটা ট্রিক্স এর আগে একদিন কথায় কথায় শেয়ার করছিলাম, সেটা হলো আপনার একটা প্রফেশনাল প্রোফাইল রেডি রাখবেন, যেখানে আপনার টার্গেট গ্রুপ রিলেটেড পিপলদেরকে আপনি অ্যাড করে নেবেন। কারণ প্রোফাইলের রিচও এখন যথেষ্ট পরিমাণে ভালো, এবং প্রোফাইলের রিচের থেকে আরো 2টা জায়গার রিচ অনেক অনেক ভালো। সেটা হচ্ছে যে প্রোফাইলের স্টোরি, এবং স্টোরিজকে যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, ইউ ক্যান ডু আ মিরাকল। কারণ স্টোরির বিষয়টা হচ্ছে যে স্টোরি যখন কেউ একবার দেখা শুরু করলো, ক্লিক করলো, তখন কিন্তু এটা অটো যাইতে থাকে আর কি, এবং অনেক সময় আমরা সোয়াইপ করতে করতে যেতে থাকি। এই স্টোরির এই জায়গাটা, এবং স্টোরির সাইজ হচ্ছে যে 900 x 1600, 900 হচ্ছে যে সাইডে, 1600 লম্বায়, 900 পিক্সেল বাই 1600 পিক্সেলের একটা ডিজাইন করলে বা ভিডিও করলে এটা হচ্ছে যে অটোমেটিক্যালি হচ্ছে যে স্টোরিতে চলে যায়। এবং ভার্টিক্যাল রেশিওতে হচ্ছে যে আপনি যখন হচ্ছে অনেকগুলো অ্যাপস আছে, যে অ্যাপস দিয়ে আপনি ভার্টিক্যাল রেশিওতে হচ্ছে যে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, এগুলো স্টোরিতে দিবেন। আর হিডেন ট্রেজার, যারা একবার স্বাদ পেয়ে গেছেন স্টোরি, তারা দেখবেন যে 40টা 50টা 100টা 200টা করেও প্রোডাক্ট স্টোরিতে আপ করে রাখে। এই পাগলামি এবার করেন না, কারণ একটা মানুষ আপনার স্টোরিতে ঢুকে যদি আটকে যায়, এরপর থেকে টোটালি সোয়াইপ করে চলে যাবে আর কি, বিরক্ত হয়ে। ঠিক আছে, বড় যে 4টা 5টা 7টা দিতে পারেন, যদি হচ্ছে যে লুক্রেটিভ হয় স্টোরি একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিও কন্টেন্ট, কারণ ভিডিও কন্টেন্টটা আবার ওয়াচে যায়, এবং ওয়াচে গেলে সেখান থেকে হচ্ছে যে রিলেটেড ভিডিও নিচে 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 শো করে। অর্থাৎ এটাও অর্গানিক রিচ বাড়ানোর একটা কিন্তু হচ্ছে যে গুরুত্বপূর্ণ হাতিয়ার। ঠিক আছে, এবং কি করবেন, এনগেজমেন্ট ক্রিয়েট করবেন, মানুষজনকে লিখতে উৎসাহিত করবেন, কমেন্ট করতে উৎসাহিত করবেন, সেটা পোস্টে হোক, প্রোফাইলে হোক, পেজে হোক। ধরেন এই যে একটা ওয়ার্কশপ ডিক্লেয়ার করেছি, কোথায় পাবো তাহারে, সোর্সিং নিয়ে। হ্যাঁ, আজকে সকালে ডিক্লেয়ার করেছি, কিন্তু গতকালকে রাতে মাঝরাতে যখন হচ্ছে যে ইয়ে হয়ে গিয়েছে, মাঝরাতে যখন ডিজাইন কমপ্লিট করলাম, নিজেই বসে বসে ডিজাইন করছিলাম, যখন ডিজাইন কমপ্লিট করলাম গরম গরম আপ করে দিলাম ই কমার্সের সাতক্ষণ গ্রুপে, অনেকগুলো মানুষ এঙ্গেজ হলেন, এবং তারা এঙ্গেজ হওয়ার মাধ্যমে হচ্ছে যে কি হলো, তারা জানলেন এটা সম্পর্কে। ঠিক আছে, আপনাকে এই টেকনিক গুলো একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই টেকনিক গুলো বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, তাতে করে সুবিধা হবে কি, আপনি অর্গানিক মার্কেটিং এ ভালো করবেন। ধরুন আসি পেইড মার্কেটিং এর বিষয়। পেইড মার্কেটিং এর বা পেইড অ্যাডভার্টাইজমেন্টের কথা যদি বলি, তাহলে হচ্ছে যে বাংলাদেশে মানে ই কমার্স এবং এফ কমার্স এর জন্য বলেন, আর হচ্ছে যে কোনো ধরনের প্রমোশনের জন্য বলেন, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে ফেসবুক অ্যাড। কারণ ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি, বাংলাদেশে ফেসবুকের
কি মার্কেট শেয়ার প্রায় 92% প্লাস। গুগল অ্যাডস আছে তারপরে, ঠিক আছে। এই পেইড অ্যাডস গুলো হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ব্যবহার করবেন তখন কয়েকটা বিষয় একটু মনোযোগ রাখবেন, কয়েকটা বিষয় একটু মনোযোগ দিবেন, ঠিক আছে। সেই বিষয়গুলো কি, প্রথম কথা হচ্ছে যে আপনার টার্গেটিংটা একটু ভেরি প্রপার করে। টার্গেটিং হচ্ছে যে গণহারে টার্গেটিং করবেন না, যে আচ্ছা আমি তো ব্যাংকের লোকজনের কাছে বিক্রি করতে চাই, আমি অমুকের কাছে বিক্রি করতে চাই, অমুক কোম্পানির লোকের কাছে বিক্রি করতে চাই, তমুক কোম্পানির লোকের কাছে বিক্রি করতে চাই, দিলেন সবকটা ডেজিগনেশন ধরে টার্গেট করে, বেচেন হয়তো হচ্ছে যে ঘি। এখন সমস্যা হচ্ছে কি, তারা ওইটা মানে ফেসবুকেও আপনি কনফিউজ করে দিচ্ছেন, প্রোডাক্ট ঘি দিচ্ছেন, টার্গেট করতেছেন ব্যাংক এমপ্লয়ি, টার্গেট করতেছেন হচ্ছে যে প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি, টার্গেট করতেছেন সিইও, সিএসও, সিএক্সও গ্রুপ। কারণ উনি সিইও হয়েছেন বলে যে ঘিয়ের প্রতি ওনার আগ্রহ থাকবে, বিষয়টা তো এরকম না, রাইট? তাহলে এখানে টার্গেটিংটা একটা বড় বিষয়, ঠিক আছে। এবং ফেসবুকের এই টার্গেটিং গুলো হচ্ছে যে যত ভালোভাবে বুঝতে পারবেন আপনি, তত ভালোভাবে হচ্ছে যে আপনার অল্প খরচে তত কোয়ালিটি লিড জেনারেট করতে পারবেন, তত কোয়ালিটি পিপলের কাছে। কোয়ালিটি পিপল কারা? আপনার জন্য কোয়ালিটি পিপল বা আমাদের জন্য কোয়ালিটি পিপল হচ্ছে যার আমার পণ্য বা সেবা কেনার আগ্রহ এবং সক্ষমতা আছে। এই পণ্য বা সেবা কেনার প্রতি তার আগ্রহ থাকতে হবে এবং সক্ষমতা থাকতে হবে, দেন সে যার কাছ থেকে এই পণ্য বা সেবা কিনুক না কেন, রাইট? এবং ফেসবুকে অ্যাডস ম্যানেজারে আপনি এত বেশি বেশি অপশন পাবেন, যে অপশনগুলো যদি টোটালটা একবার চোখ বুলান এবং একটু ভালো করে অ্যানালাইসিস করে, আপনি দেখবেন যে প্রায় শত শত অপশন আছে টার্গেটিং এর জন্য। এই অপশনগুলোকে ব্যবহার করতে পারেন, কাস্টম অডিয়েন্স ব্যবহার করতে পারেন। আপনার কাছে একটা ডেটাবেজ আছে, এই পর্যন্ত আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনেছে সেই ডেটাবেজের হচ্ছে ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস ধরে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে আপ করে দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন, তাহলে ওই মানুষগুলোর কাছে আপনার অ্যাড পৌঁছাবে। কিন্তু ফেসবুক অ্যাডের একটা রুলস হচ্ছে যে টার্গেটিং যদি খুব খুব ন্যারো হয় অ্যাড রিজেক্ট হয়ে যেতে পারে, টার্গেটিং যদি খুব ন্যারো হয়, মোটামুটি ভাবেও ন্যারো হয়, তাহলে এটার কস্টিং বেড়ে যাবে। অতএব এই কাস্টম অডিয়েন্সের সাথে লুকালাইক অডিয়েন্সটা যোগ করে দিবেন। লুকালাইক অডিয়েন্স মানে হচ্ছে যে এই যে আপনি যে ফেসবুকে যে ডাটাবেস দিয়েছেন, সবার অভ্যাস থেকে শুরু করে খুঁটিনাটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ফেসবুকের অ্যালগোরিদমে আছে। তখন ওই অডিয়েন্সের, কাস্টম অডিয়েন্সের লুকালাইক মানে হচ্ছে কি, লুকালাইক মানে হচ্ছে যে ওদের মতো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাপেক্ষে ওদের মতো যারা আছে তাদেরকে হচ্ছে যে ফেসবুক খুঁজে বের করবে এবং তাদেরকে একটা দেখাবে, রাইট? দেন রিমার্কেটিং, রিটার্গেটিং অনেক বড় একটা ইস্যু। রিমার্কেটিং বা রিটার্গেটিং হলো, আপনি খুব খেয়াল করে দেখবেন আলি এক্সপ্রেসে যদি কোনো কারণে ঢুকেন, জীবনে একটা মহাপাপ করছেন বলে হচ্ছে যে মনে হবে এক সময়, ঠিক আছে। যদি কখনো ঢুকেন একটা জুতার উপরে ক্লিক করলেন, পরবর্তী পরবর্তী কয়েকদিন জলে স্থলে অন্তরিক্ষে আপনি যেখানেই থাকিবেন না কেন ওই জুতা আপনার সামনে এসে হাজির হবে। খেয়াল করেছেন কিনা আমি জানি না। তো এই যে আপনি জুতার মানে জুতার ছবির উপরে ক্লিক করলেন আর বিভিন্ন ধরনের জুতা আপনার হচ্ছে যে সামনে এসে হাজির হওয়া শুরু করলো, দিস ইজ উই কল রিমার্কেটিং। কারণ আপনার আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস একজন হচ্ছে যে বিস্তারিত জানতে চেয়েছে, ওনার আগ্রহ না থাকলে তো আর বিস্তারিত জানতে চাইতো না, রাইট? এখন হচ্ছে যে যারা বিস্তারিত জানতে চেয়েছেন এবং বিস্তারিত জেনেছেন তাদের চোখের সামনে আপনার কি করতে হবে, ওই জুতাটা নিয়ে পরে থাকতে হবে। ভাই বাহ, এই যে এই যে জুতা, কি সুন্দর জুতা, কিনবেন না আপা? কিনুন, আরে কি সুন্দর জুতা, কিনেন। এবং ইন্টারন্যাশনাল মার্কেটাররা এই রিটার্গেটিং এবং রিমার্কেটিং এত চমৎকার ভাবে ব্যবহার করে, দিস ইজ রিয়েলি অসাম। এবং ওনারা 5, 6, 7 লেয়ারে হচ্ছে যে রিমার্কেটিং করে। কি করে, শুরুতে একটা ভিডিও ছেড়ে দেয় একটা প্রোডাক্টের, এই প্রোডাক্টের ডিটেলস নিয়ে একটা ভিডিও, সেই ভিডিও দিয়ে হচ্ছে যে ভিডিওটা ছাড়ে ট্রাফিক অ্যাডে, ওই ট্রাফিক অ্যাড থেকে হচ্ছে যে ক্লিক করবেন নিয়ে যাবে ওর ওয়েবসাইটে, ল্যান্ডিং পেজে, সেই ল্যান্ডিং পেজে ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা ধাপে 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 প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যত কিছু আছে সব ইনফরমেশন ওইখানে দেওয়া থাকবে। দিয়ে এবার আপনি কতটুকু লেয়ার ক্রস করেছেন তার উপরে বেস করে, ধরেন আপনি 1/3 ক্রস করেছেন, তারপরে আর 2/3 যান নাই, ঠিক আছে। তো ওই 1/3 যার যে দেখেছে ওনারা অ্যাজাম্পশন করে নেন উনি প্রোডাক্ট সম্পর্কে এতটুকু বুঝেছেন, তাহলে তাকে বাকিটুকু জানাইতে হবে। আবার তাকে টার্গেট করেন, টার্গেট করে আবার অ্যাড দেখান, অ্যাড দেখিয়ে এবার এখানে ক্লিক করে কিন্তু হচ্ছে যে এই সেম ওয়েবসাইটে মানে ল্যান্ডিং পেজে নিয়ে যান, আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যান, ওইখান থেকে আরো কনভিন্স করা হয়, জোরদার কনভিন্স করার চেষ্টা চলে। এবার যতক্ষণ আপনি না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে কনভিন্স করার চেষ্টা চলে। যেমন আমি মাঝে মাঝে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো অ্যাড আসলে আমি প্রচুর পরিমাণে ট্রেনিং কিনি, বই কিনি, পিডিএফ কিনি, ঠিক আছে। আমার হচ্ছে যে এগুলোই আমার খাবার আর কি। তো
এবং নেশার মতো আপনি একবার যখন ট্রেনিং কেনার নেশা মানে তৈরি হয়ে যাবে, এটা খুব বদ অভ্যাস আর কি, খুবই বদ নেশা। আপনার পকেট টকেট খালি হতে বেশি সময় লাগবে না, কিন্তু আসল বিষয় হচ্ছে যে আপনি যদি প্রপার ট্রেনিং করতে পারেন, আপনার পকেট ভরতেও ইনশাল্লাহ সময় লাগবে না। ঠিক আছে। তো তো কি করবেন, এই যে হচ্ছে যে মানে মানে আমি কি করি আর কি, যেহেতু হচ্ছে যে ফানেল গুলো বুঝি আর কি, দেখে হচ্ছে যে ক্লিক করি, যাই, গিয়ে দেখি $3,500 ট্রেনিং এর ফি। পুরো প্রসেস কমপ্লিট করে পার্সেসে গিয়ে সাবমিট করার মুহূর্তে ব্যাক আসে, আবার আসে অফার। কি হয়েছে এটা? Hey Tanvir, I have a lucrative offer for you. You can buy this only at $500. $3,500 থেকে $500 চলে আসলো রিমার্কেটিং, রাইট? আবার গেলাম, আবার ঘুরে টুরে হচ্ছে যে ভিডিও টিডিও দেখলাম, পুরো ফানেলের শেষ মাথা পর্যন্ত গেলাম, পেমেন্ট করার আগে আবার ব্যাক করলাম। এবং আমি একটা হচ্ছে যে এরকম $3,500 একটা কোর্স কিনেছি, আমার মনে আছে, মাত্র $2। একটা লেয়ার পা হওয়ার পরে মানে ওর হিসাব হচ্ছে যে এটা কোনোভাবে ছুটতে দেবো না, ঢুকছিস কেন, তোর কাছে বেচে ছাড়বো। লাস্ট অফ অল আমার মনে হইলো যে ওটা $2 চেয়ে বেশি দেওয়ার যদি কোনো অপশন থাকতো বা টিপস দেওয়ার যদি কোনো অপশন থাকতো, আমি আরো $2 দিয়ে দিতাম আর কি। এন্ড দ্যাট ওয়াজ এ ভেরি লুক্রেটিভ ট্রেনিং, ভেরি লুক্রেটিভ ট্রেনিং। এবং ফাঁকে 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 আরো এইটা, এই বুক, ওইটা ওইটা সেইটা মিলে মোটামুটি 3 মাসের হচ্ছে যে কোর্সে আমি হিসাব করে দেখলাম সে আমার কাছ থেকে মোটামুটি $450 আদায় করে নিয়েছে। কারণ ওই যে একটা অ্যাড দেখায়, 8বার অ্যাড দেখাইছে, 8বার 8বার অ্যাড দেখায় আমার পিছনে, কিছু না হলেও এই একটা সিঙ্গেল পার্সেজের পিছনে তার মিনিমাম হচ্ছে যে $15 থেকে $20 খরচ হয়েছে, রাইট? পাইলো কত? $2। তাহলে আমার মতো হচ্ছে যে মিনিমাম 5 জন বা 10 জন, 10 জন হচ্ছে যে অ্যাড দেখিয়ে সে একটা পার্সেস কমপ্লিট করেছে, আমি ধরে নিলাম। সর্বোচ্চ হইলে 10 জনের বেশি যাওয়ার কথা না, যেই ফানেল তৈরি করছে। ঠিক আছে। আর আমাদের দেশে তো হচ্ছে যে আমরা টাকায় কিনি বলে আমাদের কাছে ডলার অনেক বেশি লাগে। ধরেন আপনি $2 বললো যে বিকাশে $2 পেমেন্ট করলে আপনি একটা কোর্সে ভর্তি হতে পারবেন, আপনি কি এটা সেকেন্ড থট দিবেন কখনো? ডেফিনেটলি না। বিষয়টা এরকম আর কি। আমরা এই যে সব মিলে হচ্ছে যে $200 গেল, সর্বোচ্চ 100, মিনিমাম $100, ম্যাক্সিমাম $200। এই $200 থেকে সে আমার কাছ থেকে বের করে নিল $450। এবং কমসে কম আমাকে $20,000 ভ্যালু দিয়ে সে $450 বের করে নিয়েছে, ফাঁকিবাজি করে বের করেন, ফাঁকিবাজি করে বের করেন। কারণ মার্কেটিং এর কোর্স, আমি একজন মার্কেটার, আমার পকেট থেকে সে টাকা বের করে নিয়ে যাচ্ছে। আমি মানুষকে কুবুদ্ধি দেই কিভাবে আরেকজনের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসতে হয়। তাহলে আমার পকেট থেকে টাকা বের করে দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ভ্যালু না দিয়ে বের করে নেই। ঠিক আছে। এবং হ্যাপিলি হচ্ছে যে হ্যাপিলি হচ্ছে যে আমি টাকাগুলো পে করেছি। এবং ট্রুলি এই টোটাল $450 পে করার পরে আমি নিজে একটা ফানেল তৈরি করেছি, যে ফানেলের নাম হচ্ছে যে দ্য মানি মেকার। আমি নিজেই ভালোবাসার আদর করে নাম দিয়েছি। এবং আমার অ্যানালাইসিস হচ্ছে এই ফানেল আগামী 3 বছরে আমাকে কম করে হলেও ইনশাল্লাহ $1 কোটি জেনারেট করে দিবে। এবং $1 কোটি মধ্যে হচ্ছে যে অলরেডি $4 লাখ জেনারেট করে দিয়েছে, 4% দাম। তো এই যে 4,000 মানে $400 বা $450 খরচ করে I generated $4 লাখ। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্যাট ট্রেনিং, রাইট? তো বিষয়টা হচ্ছে যে আপনার এই ফানেলিং গুলো বুঝতে হবে, যেই ফানেলিং আমরা আইডিয়া দিয়ে করেছি, এই ফানেলিং গুলো হচ্ছে যে প্রপার ইমপ্লিমেন্টেশন বের করতে হবে। এবং এই যে প্রমোশন করবেন, এই প্রমোশনের এই লেয়ার গুলো, এই টেকনিক্যাল জায়গাগুলো, এই টেকনিক্যাল জায়গাগুলো স্পেশালি ফেসবুক মার্কেটিং এর, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত ফেসবুক মার্কেটিং এর মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর আসলে কোনো বিকল্প নাই। বিকল্প কিছু কিছু আছে, কিন্তু সেগুলো আপনি মানে কি বাই প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারেন, সাইড প্রোডাক্ট হিসেবে, সাইড প্ল্যান হিসেবে ইউজ করতে পারেন, মেইন প্ল্যান হিসেবে না। ঠিক আছে। হয়তো বা উইদিন 2 to 3 ইয়ার্স গুগল অ্যাডস হচ্ছে যে বাংলাদেশে ফেসবুক অ্যাডস এর অনেক বড় একটা অংশ দখল করে নিবে, কিন্তু ফেসবুকে যে বসে থাকবে বিষয়টা আসলে এরকম না, রাইট? তো এটা একটা হতে পারে, এটা একটা মেথড। দ্বিতীয় মেথড হচ্ছে যে আপনার ওয়েবসাইট যদি হচ্ছে যে কনভার্সন ফ্রেন্ডলি হয়। কনভার্সন ফ্রেন্ডলি মানে কি? ওয়েবসাইটটা যেন হচ্ছে যে সুন্দর করে গোছালো হয়, একজন ওয়েবসাইটে গেলে সেজন্য হচ্ছে যে মানে আপনি ওয়েবসাইটে কি বুঝাইছেন সেটা বোঝানোর জন্য যেন আরেকজন লোক না থাকে। অনেক জটিল করার দরকার নেই, অনেক বেশি ডিজাইন দেওয়ার দরকার নেই, অনেক কোটি কোটি প্রোডাক্ট দেওয়ার দরকার নেই।
কোটি কোটি প্রোডাক্ট দেওয়ার দরকার নেই, কিন্তু কিন্তু আপনার কি করতে হবে, আপনার যেটা করতে হবে সে যেন গিয়ে একজন যেন আপনার ওয়েবসাইটে গিয়ে সিম্পলি সে যা খুঁজতেছে সেটা যেন খুঁজে পায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে গিয়ে যেন একটু শান্তি পায়, গিজি যেন না হয় আর কি, সে যেন একটু শান্তি পায়। এবং আপনার ওয়েবসাইটে কি আছে সেইটা বোঝানোর জন্য, যেন বোঝার জন্য আরেকজনের হেল্প যেন দরকার না হয়। প্রয়োজনে বাংলায় করেন ওয়েবসাইট, প্রয়োজনে হচ্ছে যে সহজ সহজ ইংরেজি শব্দে করেন যেটা একজন সাধারণ মানুষ বুঝতে পারে। এবং আপনার কন্টেন্ট রাইটারে সেক্ষেত্রে বলে দিবেন যে ভাই তুমি অনেক ইংলিশ পারো, এটা আমার জানার দরকার নাই। মানে অনেক সময় কন্টেন্ট রাইটাররা করেন কি, আচ্ছা ক্লায়েন্ট কাজ দিয়েছে, আমি যে ইংরেজি পারি এটা তো ক্লায়েন্টকে বুঝাইতে হবে, মানে এক একটা দাঁত ভাঙা শব্দ হচ্ছে যে তুলে নিয়ে আসেন। অনেকে বলবেন যে এটা ইংরেজি সাহিত্যে মাস্টার্স এর হচ্ছে যে এক্সাম শিট না, এটা একজন সাধারণ মানুষ যেন পড়ে, একটা স্কুল গোয়িং স্টুডেন্ট যেন পড়ে, একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট যেন বানান করে করে পড়ে এই জিনিসটা সহজে বুঝে যেতে পারে। এই লেভেলের হচ্ছে যে ডিফিকাল্টিস রাখতে হবে, ডিফিকাল্টি লেভেল টু লো। এটা গেম না যে হাই লেভেলের ডিফিকাল্টিস দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটে ব্লগ লিখে সেই ব্লগ গুলো হচ্ছে যে মানে কাঙ্ক্ষিত মানুষদের সাথে যারা এই ধরনের ইনফরমেশন খোঁজে সেটা হচ্ছে যে তাদের সাথে শেয়ার করেন, গ্রুপে দেন, ইউটিউবে ভিডিও দেন। এবং ইউটিউবে ভিডিও হচ্ছে যে রিচ ধীরে 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 কিন্তু বাড়ছে, ঠিক আছে। কারণ ইউটিউবে হচ্ছে যে আজ থেকে 4 বছর আগে ইউটিউবের মার্কেট শেয়ার বাংলাদেশের মার্কেটে ছিল অনলি 1%, সেইখান থেকে হচ্ছে যে বেড়ে হচ্ছে যে 8%-এ চলে এসেছে। এবং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ইউটিউবে এখন ঢুকলে কিন্তু হচ্ছে যে ইউটিউবের পাশে ছোট্ট করে বিডি লেখা দেখায়, খেয়াল করেছেন কিনা, খেয়াল করে দেখবেন ইউটিউবের লোগোটার পাশে ছোট্ট করে বিডি লেখা দেখায়। কারণ ইউটিউব বাংলাদেশকে একটা রিজিয়ন হিসেবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। এবং রিজন হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে এটার হচ্ছে যে এক্সেস এবং হচ্ছে যে এটার পাওয়ার আরো বেশি বেড়ে গিয়েছে টু ফাইট উইথ ফেসবুক। যে ইউটিউবে হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে রিজন হিসেবে স্বীকৃতি দিল, মানে প্রায় সমসাময়িক সময়ে ফেসবুক কিন্তু বাংলাদেশে হচ্ছে যে কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দিলেন, মানে বাংলাদেশের জন্য স্পেশালিস্ট নিয়োগ দিলেন এবং একজন বাঙালিকে, রাইট। দুইজনই কিন্তু চরম ফাইট করে চলছে বাংলাদেশের মার্কেটটা ধরার জন্য। অতএব এই যখন হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে মার্কেটে দুই কম্পিটিটর ফাইট করবে, তখন হচ্ছে যে ক্রেতাদের কিন্তু অবারিত দরজা ওপেন হয়ে যায়, অবারিত সুযোগ ওপেন হয়ে যায়, এই সুযোগটা নেন। এবং ইউটিউব এখন স্ট্রংলি ফাইট করছে হচ্ছে যে ফেসবুকের সাথে বাংলাদেশের এই মার্কেটটা নিয়ে। অতএব ইউটিউবে অ্যাক্টিভ হন, ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেন। এখন ইউটিউবে ভিডিও দেওয়ার ভিডিও মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি হবে আসলে? ন্যাচারালি ভিডিও হচ্ছে যে আমরা 3 ভাগে ভাগ করে ফেলি। আমি পার্সোনালি এটা শর্ট ভিডিও, 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের কম, মোটামুটি মিড লেন্থ ভিডিও 3 মিনিট থেকে শুরু করে 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও, হাই লেন্থ ভিডিও কি ধরেন 15 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টার ভিডিও। তো হাই লেন্থের ভিডিও গুলো হচ্ছে যে আসলে প্রমোশনের জন্য অতটা কার্যকর না, খুব নিশ মার্কেটের জন্য। ধরেন ইউটিউবে মানে ফেসবুকে অ্যাড বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, কেন রিজেক্ট হয় এবং এই রিজেকশন থেকে বাঁচতে কি করণীয়, এই ধরনের যদি একটা ভিডিও দেন, তাহলে যা রিজেক্ট হয়ে যাচ্ছে, যে বেচারের অ্যাড গুলো বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, এই ভিডিও 1.5 ঘন্টা হলেও উনি বসে বসে পুরোটা দেখবেন, কারণ কি ওনার এটা নিয়ে পেইন আছে। কিন্তু বাকিরা এই ভিডিও দিকে ঘুরেও তাকাবেন না, বাকিরা এই ভিডিও থেকে ঘুরেও তাকাবেন, 2 ঘন্টার ভিডিও, 2 ঘন্টা ধরে বকবক দেখবো, একটা নাটক দেখেছি। এবং কৃষকও দেখবেন যে এখন যদি মানে টেলিফিল্ম গুলো কিন্তু হচ্ছে যে অত লম্বা সময় ধরে মানুষ দেখে না, টেনে 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 দেখে আর কি। মুভিও অনেক সময় খুব এক্সাইটিং মুভি না হলে টেনে 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 দেখে। অতএব হচ্ছে যে আমার মার্কেটিং এর জন্য বা প্রমোশনের জন্য এই শর্ট লেন্থ ভিডিও আর মিড লেন্থ ভিডিও, এই দুইটা ভিডিও কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ। বিলো 3 মিনিট মানে অথবা 3 to 15 মিনিট, ঠিক আছে। এবং বিলো 3 মিনিটকে হচ্ছে যে দুইটা ভাগে, 1 মিনিটের নিচে আর 1 থেকে 3 মিনিট। যখনই আপনার ভিডিওটা 1 মিনিটের বেশি হয়ে যাবে, 3 মিনিটে হবে, তখন শুরুতেই বলে দেন এই ভিডিওতে কি আছে, কি পাবে সেই ভিডিওটা দেখলে। যেমন দেখবেন যে নীল প্যাটেল বা হচ্ছে যে এরকম হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটারদের ভিডিও যদি আপনি দেখেন, ঠিক আছে, ওনারা শুরুতেই বলে দেয়, এই ফাইটিং উইথ ইউর সেলস আইডিয়াস, I'm here to show you how you can increase your sales with 5 great ideas. Stay with me, right? তারপরে প্রথম 10 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে দিল যে আপনি কি সেল আইডিয়া নিয়ে মানে সেল করার জন্য কোনো আইডিয়া পাচ্ছেন না, আমি 5টা গ্রেট আইডিয়া দেবো আপনাকে, যেটা দিয়ে আপনি সেল 20 গুণ বাড়ায় ফেলতে পারবেন। এবার বলেন আপনি কি এই ভিডিও দেখবেন না দেখবেন না? দেখবেন।
উত্থান পতন আনেন ভিডিওর মধ্যে। প্রয়োজনে হচ্ছে যে কিছু অ্যানিমেশন ইউজ করতে পারেন, কিছু হচ্ছে যে ডুডল ইউজ করতে পারেন, কিছু টেক্সট অ্যানিমেশন ইউজ করতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে যে নিয়ে আসেন। এবং এবং সবচেয়ে বড় কথা, ভিডিওর ক্ষেত্রে আপনি যখন হচ্ছে যে নিজে এই যে আমার মতো করে ডিসকাস মোডে ভিডিও করবেন, তখন আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে সামনে যিনি বসে রয়েছেন ওনার ওনার দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে উনি যেন এই ভিডিও থেকে উপকৃত হন। কারণ ধরেন আপনার 3 মিনিটের একটা ভিডিও, আপনার কাছে 3 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু এই ভিডিওটা যদি 1000 মানুষ দেখে, এই 3 মিনিটের ভিডিওর পিছনে 3000 মিনিট, 3000 মিনিট কর্মঘন্টা, মানে 3000 কর্ম মিনিট, মানে 3000 মিনিট মিনস 50 ঘন্টা, 50 কর্মঘন্টা নষ্ট হচ্ছে। আপনার অধিকার নাই মানুষের এই 50 কর্মঘন্টা ওয়েস্ট করে দেওয়ার। অতএব আপনি নিশ্চিত করবেন যে হচ্ছে যে এই ভিডিওটা যিনি দেখছেন তার জন্য একটা জিনিস হলো, একটা কাজে হলো ওই ভিডিওটা আসে, কাজে যেন আসে, এর কোনো বিকল্প নাই, কাজে যেন আসে। রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনার আগ্রহ কোন জায়গায়, সেই আগ্রহের জায়গাটা আপনি সলভ করতে পারছেন কিনা, এটা হচ্ছে যে প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো এটা কতটুকু কমিউনিকেশন। যেমন আপনারা কন্টেন্ট লিখছেন, আপনারা খুব খেয়াল করে দেখবেন কন্টেন্ট নিজের কন্টেন্ট গুলো খেয়াল করে দেখবেন, যারা একটু বুকিশ ভাষায় লিখেছেন তাদের কন্টেন্ট গুলোতে কিন্তু এঙ্গেজমেন্ট কম। যারা একবারে ডেইলি লাইফে যেই মুডে কথা বলেন সেই মুডে লিখে ফেলেছে, ওই লোকটাকে কিন্তু খুব আপন মনে হয়। আরে এই তো আমার সামনে বসে কথা বলতেছে, এটা মানে তার সাথে আড্ডা দিচ্ছি। লেখাটা পড়ার সময় অথবা ভিডিওটা দেখার সময় আপনার মনে হবে যে হচ্ছে যে আরে আমি তো এরই একজন, এই কানেক্টেড, ইউ ফিল কানেক্টেড উইথ হিম অর হার। রাইট, এই কানেক্টেড ফিলটা ভিডিওর ক্ষেত্রে তৈরি করাটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আদারওয়াইজ কেউ এটা ইয়ে করবে না। ধরেন এই যে আমি কি করি আপনাদের সাথে হচ্ছে যে ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করি, আইডিয়া শেয়ার করি, থট শেয়ার করি, টিপস শেয়ার করি, ট্রিক শেয়ার করি। তাতে করে এই যে আপনি আপনার এই সময়টায় কত কিছু করতে পারতেন। অলরেডি 11:30 বাজে, অনেকের ঘুমানোর টাইম, অনেকে মানে ঘুমে চোখ লেগে আছে, তারপরে এইরকম করে চোখ বড় বড় করে টেনে ধরে বসে রয়েছে। কি কয় বেটা শুনি আগে। রাইট, রাইট। কারণ কি উনি, আপনারা একটা ভ্যালু পাওয়ার আশা করছেন এবং পুরোটা পান, বেশি পান, কম পান, পাচ্ছেন, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টাটা হচ্ছে যে এই ভ্যালুর পিছনে। এখন এই ভ্যালুটা পাইতে হবে। এখন ধরেন আপনি খুব ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছে, খুব ভ্যালুয়েবল স্কিল দিচ্ছে, একেবারে নিউজ রিডারের মতো। আপনি যদি এটা করেন তাহলে এটা হবে, আপনি যদি এটা করেন তাহলে এটা হবে, ভুলেও এটা করবেন না, এই করবেন, এই করবেন, গদবাধা গড়গড় গড়গড় করে বুকিশ ভাষায় যদি বলে যেতাম, ঠিক আছে, 10 মিনিট পর হাই তোলা শুরু করতেন। এ বেটা বলে কি, ঘুম পাচ্ছে, কেন ঘুম পায় তাও জানি না, কিন্তু ঘুম পাচ্ছে। ঠিক আছে, এই যে মাঝে মাঝে ফান করি, চিল্লা পাল্লা করি, ঠিক আছে, ভয়েসের আপ ডাউন আসে, ঠিক আছে, এতে করে হয় কি, ইউ ফিল কানেক্টেড। এই কানেক্টেড ফিলিংসটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভিডিও কন্টেন্ট। ঠিক আছে, কানেক্টেড ফিলিংসটা, এবং একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এবং যাওয়ার আগে, শুরু করার আগে টোটাল জার্নিটা সিলেক্ট করে নেবেন। যে কোনো কন্টেন্ট হোক, সেটা ইমেজ হোক, সেটা কন্টেন্ট আর্টিকেল হোক, সেটা হচ্ছে যে ভিডিও হোক, সেটা ইবুক হোক, হোয়াট এভার, কিপ দ্য এন্ড ইন ইউর থিঙ্কিং। কোথায় শুরু করবেন, কোথায় শেষ করবেন, তাকে কোন কোন পথ ঘুরিয়ে নিয়ে কোন সিনারিওটা দেখাবে, ইট শুড বি প্রি প্ল্যান, ইট শুড বি প্রি প্ল্যান। এবং এই প্ল্যানিংটুকু যখন হচ্ছে যে করা, মানে প্রথম প্রথম করতে একটু কষ্ট হবে, কিন্তু যখন করে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে যে আপনার এই দেখবেন যে বসবেন, বসে লম্বা করে একটা দম দিবেন, দম নিয়ে একটু চিন্তা করবেন, আচ্ছা কোথা থেকে শুরু করব, এখান থেকে, হ্যাঁ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, শেষে কি হবে, এটা হবে। তাহলে এই টোটাল কাজটা করলে উনি নিট রেজাল্টটা কি পাবেন, নিট রেজাল্টটা হচ্ছে যে এই জিনিসগুলো উনি জেনে যাবেন। রাইট, এই মেসেজটুকু ওনার মাথায় পার্মানেন্টলি থেকে যাবে। ফাইনাল থিং, গিভ আ পার্মানেন্ট মেসেজ ইমপ্রেশন। অনেক কথা বলেছেন, অনেক কিছু বলেছেন, 24 ঘন্টার মধ্যে মানুষ এটা 60% ভুলে যাবে, 2 দিনের মধ্যে 80%, 3 দিনের মধ্যে 95% ভুলে যাবে। 2, 4, 5টা 10টা শব্দ মনে থাকবে, 2টা বাক্য মনে থাকবে, এবং ওই 2টা বাক্যই কিন্তু হচ্ছে যে কোর মেসেজ। আপনাকে এটা ইনশিওর করতে হবে, ওই 2টা বাক্যই হতে হবে আপনার কোর মেসেজ। যেমন আপনারা এর আগে হচ্ছে যে সব মিলিয়ে হচ্ছে যে একটা ওরিয়েন্টেশন ক্লাস, একটা রিভিউ ক্লাস সহ 8টা ক্লাস অলরেডি করে ফেলেছেন।
আপনাকে বলতে পারবেন 8টা ক্লাসে হুবহু কি কি মানে করি বলেছি? কেউ বলতে পারবেন না। সে যত মনোযোগী শ্রোতা হন না কেন আর যতই নোট করেন না কেন, কিন্তু 8টা ক্লাসের থেকে এক্সাক্ট কোন ক্লাসে কোন মেসেজ সেটাও হয়তো বা মাথায় নেই, কিন্তু মোরাললেস একটা মিনিমাম থট কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকে গিয়েছে, সেটা আপনি চান বা না চান। জাস্ট মনোযোগ দিয়ে শুনলে এটা ঢুকে যাইতে হবে আর কি। ঠিক আছে, মনোযোগী হলে এটা ঢুকে যেতে হবে। এইটুকু হচ্ছে যে আপনার কোর মেসেজ ইমপ্রেশন। এই 3 নম্বর হচ্ছে যে কোর মেসেজ ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন এই জায়গাগুলো গোছানো হয়ে যাওয়ার পরে এইবার আসে কিছু টেকনিক্যাল বিষয় আসে প্রমোশনের জন্য। যেমন ধরেন ফেসবুকের পেজে কোন টাইমে পোস্ট করলে হচ্ছে যে রিচ বেশি পায়। ঠিক আছে, নাম্বার 1। কোন ফরম্যাটের কন্টেন্ট দিলে এগুলোর রিচ বেশি পায়। অ্যাডের হচ্ছে যে টার্গেটিং কিভাবে হবে, অ্যাডের রিমার্কেটিং কিভাবে করবেন, পিক্সেল সেটআপ কিভাবে করবেন, কাস্টম অডিয়েন্স কিভাবে করবেন, লুকালাইক অডিয়েন্স কিভাবে করবেন। দোজ আর কোর টেকনিক্যাল থিং। এই কোর টেকনিক্যাল থিং গুলো হচ্ছে যে আপনি একটু আগ্রহ থাকলে জেনে নিতে পারবেন। ফেসবুকে মানে ব্লুপ্রিন্ট সার্টিফিকেশনের মধ্যে হিউজ কি আছে, রিসোর্স আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে ইউটিউবে হচ্ছে যে ভিডিও আপলোড করার সময় হেডলাইন কিভাবে দিলে হচ্ছে যে এটা সার্চ ইঞ্জিনে বেশি উপরের দিকে ওঠে, ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে কি কি কিওয়ার্ড থাকলে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। এরকম দেয়ার আর লটস অফ ট্রিক্স এন্ড টিপস, টেকনিক্যাল থিং। এটা ইউটিউবের ভিডিও শেষে হচ্ছে যে এন্ড স্ক্রিন দিয়ে দিতে হয়, সাবস্ক্রাইব বাটন দিয়ে দিতে হয়, এটা ওইটা করতে হয়। এইসব টেকনিক্যাল জিনিসগুলো যখন হচ্ছে যে জানবেন তখন হচ্ছে যে আপনার এই কাজগুলো হচ্ছে যে আরো বেশি ফ্রুটফুল হবে। কিন্তু বেসমেন্টটুকু বাদ দিয়ে আমাদের বাংলাদেশের মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যত বড় বড় মার্কেটার আছেন না কেন, উইথ ডিউ রেসপেক্ট, কেউ হচ্ছে যে মার্কেটিং এন্ডের কথাগুলো বলেন না, ওনারা সব টেকনিক্যাল এন্ডের কথাগুলো বলেন। যে কারণে মানে উইদাউট মার্কেটিং নলেজ, টেকনিক্যাল নলেজ দিয়ে যাই হোক ডিজিটাল মার্কেটিং হয় না। এটা দুইটা হচ্ছে যে সাইকেলের মতো, দুই চাকাকেই ব্যালেন্স করতে হয়। মার্কেটিং নলেজটাও থাকতে হয়, টেকনিক্যাল নলেজটাও থাকতে হয়। দুইটা চাকা যখন ব্যালেন্স করে সাইকেলটা তখন সোজা দৌড়ায়। আর দুইটা চাকা যদি এবড়ো থেবড়ো থাকে আপনি হচ্ছে যে খুব বেশি দূর যাইতে পারবেন না, ধাপাস করে পড়ে যাবেন। অথবা ধাপার জোরে হচ্ছে যে প্যাডেল মারতে 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 আপনি হচ্ছে যে দৌড়াবেন বেশি, আগাবেন কম। ওই যে ওই কবিতার মতো, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া মর্দ রওয়ানা দিল। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে যে একটু গুছিয়ে নিলে, এই বিষয়গুলো একটু গুছিয়ে নিলে আমাদের কন্টেন্টের প্রমোশন আরো আরো অনেক বেশি সুপার হবে। ঠিক আছে, আজকে আজকে আমাদের হচ্ছে যে কোনো হোমওয়ার্ক দেব না, কি একটা হাততালি দিবেন না আপনারা? আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, আপনাদের হোমওয়ার্ক দিয়ে প্রচন্ড জ্বালাতন করি আর কি আজকে। মানে অলরেডি হচ্ছে যে সবগুলো ভিডিও আপলোড হয়ে গেছে। নেক্সট ক্লাসের আগে ভিডিওগুলো হচ্ছে যে একটু টেনে 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 যে একটু যেটুকু হচ্ছে যে প্রয়োজন একটু মানে পুরোটা হোক, টেনে টেনে হোক, একটু চোখ বুলিয়ে নেবেন কোন কোন ক্লাসে কি কি হচ্ছে যে আলোচনা হয়েছে, কোন আলোচনায় আপনার দুর্বলতা আছে, কোন আলোচনাটা মনে করেন আরেকবার একটু শেয়ার করলে প্রয়োজন। যেমন বায়ার পার্সোনাল নিয়ে আপনারা সম্মিলিতভাবে আওয়াজ তুলেছিলেন, শুক্র আলহামদুলিল্লাহ আমরা বায়ার পার্সোনাল নিয়ে রিভিউ ক্লাসে ধুমায় হচ্ছে যে ডিসকাস করেছি। ঠিক আছে, এবং রিভিউ ক্লাসে যারা যারা ছিলেন তাদের বায়ার পার্সোনা নিয়ে আমার বিশ্বাস অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। কারো কম হয়েছে, কারো বেশি হয়েছে, কিন্তু অনেকখানি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এবং হচ্ছে যে অলরেডি হচ্ছে যে আমার কাছে মেসেজ এসেছে ক্লাস মানে আজকের ক্লাসটা বাদে প্রায় সকল ক্লাসই হচ্ছে যে আগামীকালকে সকালের মধ্যে আপ হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনারা আমি একটা সিঙ্গেল পোস্টের মধ্যে হচ্ছে যে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, সিঙ্গেল পোস্টে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। এবং আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে একটু গো থ্রু করবেন। এটাই এটাই হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক। শুরুর অংশটুকু কেটে না, শুরুর অংশটুকু আসলে এভাবে দেওয়াটা সম্ভব না। ঠিক আছে, কারণ এত খোলামেলা কথা বলেছি, পরে দেখা গেল কর্পোরেট গুলো আমার পিছনে উঠে পড়ে লাগলো আর কি। খুব বিপদে আছি ভাই। এবং হচ্ছে যে আমি যেদিন যখন ফেসবুক মার্কেটিং এর কোর্স শুরু করি তারপর থেকে অন্তত দেশের 3টা ট্রেড বডি থেকে হচ্ছে যে একের পর এক ফোন আসছে যে তানভীর ভাই কি শুরু করছেন, এই পোলাপান একটু বিজনেস টিজনেস করে খাই, এদের খাইতে দিবেন না? কেন কি হয়েছে? এই যে লোকজন যে আপনি হচ্ছে যে এইগুলো শিখাই দিচ্ছে, লোকজন এখন এসে কোয়েশ্চেন করে হচ্ছে যে পোলাপানকে যে ভাই টার্গেটিং কি করছেন, পিক্সেল দিচ্ছেন নাকি, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছেন নাকি, এমনি টার্গেটিং করলে হবে, এমনি এমনি টার্গেটিং করেন। দূর বাদ দেন আপনি, আপাতত আমি ভালো টার্গেটিং করি। তখন খুব পেইন গেছে আর কি। নইলে এতদিনে 2-3টা ট্রেড বডির হচ্ছে যে একটু মাথা হোমরা চোমরা লেভেলে যাইতে পারতাম, এই করে আর কেউ সহ্য করতে পারে না।
এখন হচ্ছে যে কর্পোরেটদের নামে এমনি বইলে ঠেলে এগুলো যদি আমার ফাঁস হয় তাহলে তো আরেক বিপদ। ঠিক আছে, এগুলো মানে শেয়ার করবো ইনশাল্লাহ, এগুলো ভিডিও আকারে শেয়ার করবো, ওয়ার্কশপ করে শেয়ার করবো, হয়তো এত খোলামেলা বলবো না, আকারে ইঙ্গিতে বলবো, আপনারা যা বোঝার বুঝে নিয়ে ওই ভিডিওগুলো আপলোড থাকবে। তো অলরেডি আজকে আপনাদের লম্বা একটা সময় নিয়ে নিয়েছি, এবং এবং আপনারা চিন্তা করেন যারা যারা হচ্ছে যে আগ্রহী আমাকে একটু ইনবক্স করে দিন বা হোয়াটসঅ্যাপে নক করে দিন। আমি মাত্র 20 জনকে নিয়ে শুরু করতে চাই, এবং বাছাই করা 20 জনকে, যাদের হচ্ছে যে অ্যাটলিস্ট 3টা মাস হচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকার মতো হচ্ছে যে শক্তি আসে। আচ্ছা, মানি ডাজন্ট ম্যাটার, হয়তো একটা টোকেন মানি আমি নিব, যেটা হচ্ছে যে তার ডেডিকেশন প্রুফ করার জন্য, এর বাইরে আর কিছু না। আর আমি যে সাপোর্ট দেবো, টিম কাজ করবে, তাদের হচ্ছে যে বেসিক স্যালারিটুকু ইনশিওর করার জন্য, এর বাইরে আর কিছু না। তো যদি আপনারা যারা আগ্রহী তারা দিন, নক দিন আমাকে, আমি কালকে একটা ফর্ম তাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। কালকের মধ্যেই নক দিন, কালকে দুপুরের মধ্যে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভিডিওগুলো আজকে রাতের মধ্যে হচ্ছে যে এই ক্লাস সহ সবগুলো ভিডিও আমরা আপলোড করে দেবো ইনশাল্লাহ। এবং এবং কালকে সকাল থেকে হচ্ছে যে আপনাদের কাজ কি হবে, চলাফেরার ফাঁকে ফাঁকে যখনই একটু অবসর সময় পান, একটু ভিডিওগুলো টেনে 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 দেখে নিলেন, যাতে করে হচ্ছে যে আপনারা একটু নোট ক্রিয়েট করতে পারেন যে কোন কোন টপিক গুলো নিয়ে আরেকটু আলোচনা করলে ভালো হয়, কোন কোন টপিক গুলো হচ্ছে যে পিডিএফ তো শেয়ার করা আছে আপনাদের সাথে ক্লাস টপিকের, তো ক্লাস টপিকের পিডিএফ গুলো একটু দেখেন, বেশ কয়েকটা পয়েন্ট মিসিং গেছে, আমি জানি কোন কোন পয়েন্ট মিসিং গেছে, তারপর আপনাদের যদি মনে হয় যে এই পয়েন্ট গুলো মিসিং গিয়েছে, ওইগুলো একটু নোট করে ফেলবেন। ঠিক আছে, নোট করে আপনাদের কাছে রাখবেন, এগুলো আমি খুব দ্রুত আপনাদের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আর আজকে দেরি করিয়ে দিলাম সেজন্য দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।